হাসতেছে। সবাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। স্যার আপনার $1000 স্মাইল কই স্যার? আপনি তো নাই আমার ভাই। আজকে কার ইলেকট্রিসিটি নাই, আমাকে অন করলেও কিছু দেখতে পাবেন না, জাস্ট এই যে চোখ দুটো দেখতে পাবেন। ভাই আপনাকে ওইভাবে ভালো লাগে, ওইভাবে থাকে। আচ্ছা ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। আমাকে এরকম ভাবে ভয়ঙ্কর দেখা যাচ্ছে আমি জানি। না স্যার, ওইভাবে আপনার হাসিটা তো দেখা ফোনে যায় স্যার, আপনার ফোনে হাসিটাতে আমরা ফোনে ফোকাস থাকি। ফোনের চার্জ শেষ, না হলে ফোনের লাইটটা দিতাম পিছে শ্যাডো আচ্ছা করে। অসুবিধা ফার্স্ট নেই ফার্স্ট স্যার। সবাই ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন, ওই ক্যামেরা অন করেন। ভালো লাগে তো ভাই, একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মোড আছে। ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। আশিকুর সোহেল ভাই। রহমান ক্যামেরা অন করেন, আশিকুর রহমান, আদনান, সাজিদ। আচ্ছা আজকের ক্লাসে কে যেন নতুন আছে, কে আছেন নতুন? কেউ একজন নতুন ভাই থাকবেন। আমার এখানে ইলেকট্রিসিটি নাই ভাই। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটি ঠিক আছে, সমস্যা নেই। নতুন কে তাই বলছি। হ্যালো, আমার সাথে কে যেন কথা বলতেছিলেন, আপনার একটা ফ্রেন্ডের কথা বলছিলেন। ভাই আমি কথা বলতেছিলাম, উনি ভাইয়া জয়েন করেছিল একটু আগে, আবার হয়তো লিভ নিয়ে নিছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই, আমি দেখতেছি। প্রবলেম নেই। ওকে, আজকে আচ্ছা ভাইয়া আপনার প্রবলেমটা দেখান, কাইম ভাই আপনার প্রবলেমটা দেখান। আমি আচ্ছা অ্যাড আমি অ্যানালাইসিসে প্রেস যাব, প্রচুর কথা বলতে হবে আমার, আমি প্রিপারেশন নিচ্ছি, আপনিও দেখান, প্রবলেমটা দেখান। আমার মেবি পিসির ব্রাইটনেস বাড়াই দিলে আমাকে ভালোভাবে দেখতে পারবেন আপনারা। স্যার আমার কি শেয়ার হয়েছে? জি শেয়ার হয়েছে। স্যার এইখানে দেখেন স্যার, এই যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে 9.95 ইউএসডিটা কই থেকে আসলো স্যার? আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা দেখেন তো মাইনাস না, উপরে দেখেন, না না স্যার। সামনে একটা না না মাইনাস স্যার, চিহ্ন দেখতে পাচ্ছেন? সামনে একটা মাইনাস জি চিহ্ন। ভাই, মাইনাস চিহ্ন। দাঁড়ান স্যার। ফ্রি ট্রায়াল নিয়ে নিছেন? দাঁড়ান দাঁড়ান। না স্যার, আমি যদি ওই অ্যাড করি তাহলে তো এটা বোধহয় অ্যাড হয়ে যাবে। আপনি কার্ড অ্যাড করবেন সাথে সাথে আপনার 9.95 ডলার করে চলে যাবে। এটা মাইনাস হয়ে আছে। এটা মাইনাস হয়ে আছে। জি, আমি ওটি স্কিপ করতে বলছিলাম, আপনাদের সবাইকে ফ্রি ট্রায়াল নিতে নিষেধ করছিলাম, সবাইকে। স্যার এটা তো অনেক আগের অ্যাকাউন্ট স্যার, আজকের না। জি, দেখেন স্যার আমার তখনই এখানে নিয়ে রাখছিলেন, বুঝতে পারছি, তখনই নিছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে প্রবলেমটা হচ্ছে কি, এটা সম্ভবত কোনো প্রজেক্ট বিট করা হয়েছে। যেমন আমার একবার আমার অ্যাকাউন্টে যেটা, হুম এটা এখনো পর্যন্ত 1200 ইনার মাইনাস দেখাচ্ছে। হুম 1800 ইনার ছিল, তা আমি একটা প্রজেক্ট বিট করছিলাম, ওইখানে আপনার মাইলস্টোন দিয়ে ফেলছিলাম বিধায় এই মাইনাসটা শো করতেছে। হুম, ওই এটাও মাইলস্টোনটা হতে ওইখানে পারে, রয়ে গেছে বিধায় এটাও হতে এই পারে। পর্যন্তই। রাইট, এটাও আমি হতে পরে পারে। ফ্রিল্যান্সারদের সাথে কথা বলছি, হুম তো ওরা বলতেছে যে তুমি যে প্রজেক্টটা বিট করছো ওকে বলো ক্যান্সেল করতে, আদারওয়াইজ এটা থেকেই যাবে। তো আমি ওকে মেসেজ দিচ্ছি, বাট ও আর কোনো ফিডব্যাকও দেয় না, ওইটা ওইভাবেই রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওর প্রজেক্টটা ক্লোজ না করবে, আমার এই ডলারটা এখানে থাকবে, ইভেন এটা মানে পরিশোধ না হওয়া পর্যন্ত এটা মাইনাসই থাকবে। মাইনাসই এই থাকবে। জন্য ওই যে কাইন্ডের প্রবলেমটা আমি মানে সেম টু সেম আমারও। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটার দিকে, আচ্ছা স্যার আমার হুম এখানে তো ফ্রি মেম্বার লেখাই আছে। ওকে। হুম হুম তারপর যেটা হচ্ছে যে আচ্ছা স্যার এটার দিকে মানে কেমনে করতে পারি? কোনো কাজ টাজ না করে কি আর $9.5 দিয়ে দিব? ওরে বাপরে। দরকার নাই, আমি তো বলছি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, অনেক পুরাতন অ্যাকাউন্ট না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। নতুন অ্যাকাউন্ট। আচ্ছা স্যার তাহলে কি এটা কি বাই বাই টাটা করে দিব? করে দেন, আচ্ছা নো ঠিক প্রবলেম। আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তবে অ্যাকাউন্ট, জি বলেন। জি, ভাই আমি গ্রুপে দুইটা প্রবলেম শেয়ার করছিলাম, ওটা একটু আমাকে সলভ করতে পারবেন কি ওই প্রবলেম বলেন। একটা হচ্ছে টাইফেস আর ফন্টের মধ্যে ডিফারেন্স কোথায়, মানে টাইফেস কোনটাকে বলে আর ফন্ট কোনটাকে বলে, মানে ওই টাইপফেস আর কি বলতে ফন্টের টাইপোগ্রাফির কথা বলতেছেন? জি জি জি, তোমার টাইপোগ্রাফি, কোনটাকে ফন্ট বলে আর কোনটাকে টাইপ বলে, আচ্ছা টাইফেস বলে। আচ্ছা। আহ, মূলত আমরা যেটা ডাউনলোড করতেছি, ইনস্টল করতেছি, ইউজ করতেছি, সেটাই ফ্রন্ট আমাদের। আর যখনই আপনি মানে ওইটাকে এডিট করতেছেন, একটা ফন্টকে এডিট করতেছেন, তখনই ওটা টাইপোগ্রাফি। ঠিক আছে, যেটা আপনি হাতে আঁকাচ্ছেন বা পেন টুলস দিয়ে ক্রিয়েট করতেছেন, সেটাই টাইপোগ্রাফি। এই যে আমি কিন্তু দেখাচ্ছি। ভাই
একজনে বলছিল আমাকে, মানে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করতেছি ওগুলোকে বলে নাকি টাইপেস, আর টাইপেসের মধ্যে যে ফ্যামিলি গুলো থাকে, লাইট থাকে, বোল্ড থাকে, ওগুলো নাকি এক একটা ফন্ট। আহ, আহ, এটা আসলে সব ক্ষেত্রে খাটে না, কারণ সব ফন্টে তো ফ্যামিলি হয় না, তাই না? কিছু ফন্ট সিঙ্গেল হয়। জি, তাহলে এই জায়গাতে আপনি কি ব্যাখ্যা দিবেন? সেটার জন্য আমি কনফিউশন পড়ে গেছি হ্যাঁ, তো পুরোটাই। এরকম ভাবে বললে হবে না। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, এই যে দেখেন, এখন এটা কিন্তু হাতে আঁকায় নেই, এটা জাস্ট কি করছে, আপনার টেক্সটটাকে ওরাপ করছে, এটাও টাইপোগ্রাফি। টেক্সটটাকে ওরাপ করছে, এটাও টাইপোগ্রাফি হয়ে গেছে, এডিট করছে যেহেতু। এরপরে আমি যদি টাইপোগ্রাফি বাংলা লিখি তাহলে আর একটু বেশি দেখতে পারবেন। এই যে সাপোজ এখানে এইটা, এটা কিন্তু কোনো ফন্ট না, এটা হাতে আঁকানো, হাতে আঁকানো অথবা পেন টুলস দিয়ে করা, জাস্ট পেন টুলস দিয়ে করছে এটা। আবার এই টাইপের যেই আপনার আর্টগুলো দেখেন, এটা কিন্তু হাতে আঁকানো। এটা কি করছে, ফার্স্টে সুন্দরভাবে ড্রয়িং করছে, ড্রয়িং করে দেন পেন টুলস দিয়ে কি করছে, জাস্ট শেপগুলো ক্রিয়েট করছে, দ্যাটস ইট। বুঝতে পারছেন কি সবাই? যদি হাতে আঁকাতে পারেন তাহলে কি পেন টুলস দিয়ে এখানেও আসতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। ফন্ট আর টাইপোগ্রাফির মধ্যে অনেক তফাৎ আছে। টাইপ ফন্ট তো বললাম যেটা ডাউনলোড করছেন, যেটা ইউজ করতে পারছেন, এক কথা টাইপ করে যেটা পাচ্ছেন সেটাকে ফন্ট বলতে পারেন। আর যখন একটা ফন্টকে এডিট করা হচ্ছে তখন এটা কি টাইপোগ্রাফি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আর কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন আছে আমার, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা ভিজিটিং কার্ডের মধ্যে যে আমরা তো নির্দিষ্ট কতগুলো মানে ইয়া থাকে, টপিকস থাকে, যে এগুলো এগুলো বসবে। এখন ব্যানারের ক্ষেত্রে ফেসবুক ব্যানার বলেন, আপনার ফেস ব্যানার বলেন, ওগুলোতে নির্দিষ্ট কি টপিকসটা থাকবে, মানে কি ইনফরমেশনটা মেইনলি আমরা লাগবে? এর জন্য খাতা কলম নিতে হবে তো, অনেক আছে, অনেক কিছু আছে তো, এর জন্য খাতা কলম নিতে হবে। খাতা কলম নেন, জি সবাই খাতা কলম জি। নিছেন? সবাই কি নিয়েছেন? জি স্যার নিছি। আচ্ছা, সবাই সবাই কনফার্ম করেন, একজন বলছেন মাত্র। নিছি স্যার। ভাই জি নিয়ে ভাই, আচ্ছা, ভাই উপরে নিছি। হেডলাইন লেখেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস, নিচে লেখেন অ্যাডের গুণাগুণ নির্বাচন করা। আমাদের যে কোনো টাইপের ব্যানার, পোস্টার, ফ্লায়ার এগুলো ডিজাইন করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। ভাই একটু বলবেন, আবার বলবেন কি? অ্যাডের গুণাগুণ নির্বাচন করা। সবাই ক্যামেরাটা অন করে রাখবেন, দেখতে পারবো কে কে লিখতেছেন না। ওকে, একটা ডিজাইনে মানে প্রথম যে টপিকসটা হবে সেটা হচ্ছে একটা ডিজাইনের মূল বিষয়বস্তুকে হাইলাইট করতে হবে। আনিসুর রহমানের কোশ্চেনের একটা অ্যান্সার, একটা টপিকস পয়েন্ট, ডিজাইনের মূল বিষয়বস্তুকে হাইলাইট করতে হবে। এখন এই কথাটা কেন বলা হয়েছে আমরা একটু দেখি। প্রতিটা জিনিস সম্পর্কে আমি ব্রিফ দিব, ফার্স্টে আমি জাস্ট বলে যাচ্ছি, আপনারা লিখতে থাকেন। যদি আমি ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট লিখে সার্চ দিলাম, সাপোজ এটা আমার 7-আপের একটা বিজ্ঞাপন, দেখেন তো, সরি এটা পেপসির একটা বিজ্ঞাপন। তো এখানে কি পেপসিটা কি হাইলাইট হয়েছে এই বিজ্ঞাপনে? না স্যার বুঝা যাইতেছে না তেমন একটা। এটা মনে হচ্ছে কি, এই মনে হচ্ছে এখানে কোনো একটা টি শার্টের বিজ্ঞাপন বা শার্টের বিজ্ঞাপন, এমন মনে হচ্ছে। তো অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেক অ্যাড ডিজাইন করা থাকে, যে সাপোজ বিজ্ঞাপন হচ্ছে মানে একটা কিছুর মানে কোন একটা বিষয়বস্তুর উপরে, কিন্তু হাইলাইট করা হচ্ছে অন্য কিছুকে। এরকম বিব্রতিকর পরিস্থিতিতে এরকম বিব্রতিকর কিছু অ্যাড দেখেন নাই আপনারা? যেমন সাপোজ হচ্ছে কোন একটা আপনার গাড়ির, সাপোজ একটা গাড়ির বিজ্ঞাপন, কিন্তু আমার অ্যাডে ছোট্ট করে একটা গাড়ি রাখছে, ছোট্ট একটা গাড়ি সাইডে রাখছে, আর একটা মডেলকে দাঁড়া করা রাখছে। আর একটা কথা মনে রাখবেন, কেউ মাইন্ড করবেন না,
বিজ্ঞাপনের ক্ষেত্রে অলওয়েজ চুজ করা হয় বেশিরভাগ ফিমেল, ফিমেলদের ছবি সবচেয়ে বেশি ইউজ করা হয় বিজ্ঞাপনের ক্ষেত্রে। এটা মানে শুরু থেকে একটা বিজ্ঞাপন নেই মেয়ে মানুষ ছাড়া। আছে কিন্তু খুবই কম, খুবই কম, ঠিক আছে। আর এটা আপনারা নিজেরাও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপনারা যেহেতু এখন থেকে ডিজাইন করবেন, সো আপনাদের যদি চয়েস থাকে যে ছেলে মেয়ে দুটাই, তো আপনারা চুজ করবেন ফিমেল, ঠিক আছে। এটা আসলে বলার কিছু নাই, করার কিছু নাই, করতে হবে, এটা পাবলিক ডিমান্ড। আর যেটা বলছিলাম যে সাপোজ আমার একটা কারের বিজ্ঞাপন, এখন কারের বিজ্ঞাপনে সাপোজ আমার কারটাকে সাইডে রাখছে, একটা মেয়েকে এখানে বড় করে দাঁড়া করে রাখছে, তো এটা তো আমার মূল বিষয়বস্তুটাকে হাইলাইট হচ্ছে না। আবার আপনি যদি কানেক্ট করতেও চান যে আমি কারের বিজ্ঞাপনে আমি একটা ফিমেল মডেল নিয়ে আসবো, তখন কিন্তু সেই মডেলটাকে মানে আমার প্রোডাক্টের সাথে রিলেটেড বা এই প্রোডাক্টের সাথে মিল থাকবে এমনভাবে নিয়ে আসতে হবে, মিল রাখতে হবে। হয়তো বা মিল রাখতে পারেন আপনি এভাবে, আমার প্রোডাক্টের কালার সাপোজ গোল্ডেন, প্রোডাক্টের বা গাড়ির কালার গোল্ডেন, এখন তাহলে গোল্ডেন কালারের কোনো ড্রেস আমার মডেলকে পরান, বা হোয়াইট হতে পারে, রেড হতে পারে, তাহলে রেড কালারের ড্রেস সেট আপ আমার মডেলের ভিতর চলে আসবে। বা আপনি যদি এরকমভাবে না পান তাহলে কালারের একটা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছি কি সবাই? তাহলে একটি ডিজাইনের ভিতরে মূল বিষয়বস্তুটাকে হাইলাইট করা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি অ্যাড অ্যানালাইসিসে যান তো এইরকম ভাবে অনেক বিজ্ঞাপন দেখবেন যে বিজ্ঞাপনের মধ্যে আসলে মূল বিষয়বস্তুটাকে হাইলাইট করা হচ্ছে না, যেটা করতে হবে। এরপরে আমরা যে কোনো ডিজাইনে লেখেন, সবাই লেখেন, আমরা যে কোনো টাইপের ডিজাইনে তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগের মধ্যে এক ভাগ থাকবে আমার স্পেস। আমি আবারও বলছি, আমার যে কোনো টাইপের ডিজাইনে 3 ভাগের 1 ভাগ থাকবে স্পেস, তবেই ওইটা গুড কোয়ালিটির ডিজাইন। এমন না যে আপনি জায়গা পেয়েছেন বা আপনাকে বলা হয়েছে এতটুকু মানে মূল স্পেস, এর মধ্যে আপনি পুরোটাতে কিছু লিখে দিচ্ছেন, কিছু রেখে দিচ্ছেন। আচ্ছা, এটার জন্য একটা পারফেক্ট উদাহরণ আছে আপনাদের জন্য। মুভি দেখেন এখানে কেউ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমি কিছু মুভি পোস্টার পেলাম, এই যে বিভিন্ন টাইপের মুভি পোস্টার পেলাম, এই যে এই একটা টাইপের মুভি পোস্টার, এই টাইপের মুভি পোস্টার, এই টাইপের মুভি পোস্টার। যদি এগুলো আর 4টা ক্লাস পরে আপনারাও বানাতে পারবেন ইনশাআল্লাহ, 4টা ক্লাস পরে পাবেন মুভি পোস্টার ডিজাইন পাবেন। মুভি পোস্টার, এরপরে আমি যাচ্ছি আমাদের একটু বাংলাদেশে যাচ্ছি, বাংলা মুভি পোস্টার, এটাও মুভি পোস্টার আমার। এইগুলো এক একটা মুভি পোস্টার, এই যে এগুলো প্রতিটাই আমার মুভি পোস্টার। আমি একটা দেখি সিলেক্ট করি, সাপোজ এখান থেকে কোনটা সিলেক্ট করতে পারি, এইটা আমার একটা মুভি পোস্টার। আর এখান থেকে সাপোজ আমি সিলেক্ট করছি, এই দেখতে আপু ক্লাসে দেরি করে জয়েন করছেন, প্রিভিয়াস ক্লাসও করেন নাই। সাপোজ আমি এখানেও একটা মুভি পোস্টার সিলেক্ট করছি, বা এইটা একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, খুবই সহজ ডিজাইন। এখন প্রথমত বলেন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে, এই ডিজাইনটা ভালো লাগছে না এই ডিজাইনটা ভালো লাগছে? বা আমি যদি একটার উপর স্পেসিফিক ভাবে না দেই, আমি আপনাদেরকে এরকম ভাবে বলছি যে এখানে সবগুলো ডিজাইন দেখেন, এই যে এখান থেকে এই ডিজাইন, এই ডিজাইন। আচ্ছা, আমি ইয়েটা চালু করি, এই যে এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই যে ডিজাইন, প্রতিটা ডিজাইনই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ডিজাইনগুলো পাঁচটার সাথে এখানের 5টা ডিজাইন আপনি মানে কম্পেয়ার করেন, আপনি তুলনা করেন। এই যে এইটা একটা ডিজাইন হতে পারে, এইটা একটা ডিজাইন হতে পারে, দেন আমি যদি চাই ব্যাটম্যান, এইটা একটা, ঠিক আছে, এইটা একটা ডিজাইন হতে পারে। তো আমি সবগুলো মিলে আপনাদের কাছে বলতেছি, এখন বলেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। সবার অ্যান্সার লাগবে, মিনিমাম 40 জন আছেন, তো 10 জনে দিতেই হবে। হলিউডের গুলোই বেটার স্যার। আচ্ছা, ক্যামেরা কি হয়েছে? শুধু মুভি পোস্টার সবার ক্যামেরা কি হয়েছে? ঘুম পাচ্ছে? আচ্ছা, তাহলে হলিউডের যেগুলো ঘুম পাইলে ছুটি সেগুলো দিয়ে দিই, পোস্টারগুলো হচ্ছে বেটার। ঘুম পাইলে ছুটি দিয়ে দিই, আমারও ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে আপনাদের? না ভাই, ঘুম পায় নাই তো। ঐশীর মাথায় হাত চলে গেছে, ঘুম
চোখে পানি দিয়ে আসেন। আচ্ছা আপনাদের একটা ব্রেক দিই, আপনারা সবাই চোখে পানি দিয়ে আসেন। ঘুম পাইলে চোখে পানি দিয়ে আসেন। ঘুম পাচ্ছে? না না ভাইয়া ঘুম পাচ্ছে না, আমি চিন্তা করতেছি আচ্ছা কি বলবো, বাংলা পোস্টার গুলাকে খারাপ বললেও তো একটু কষ্ট লাগে, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা, চিন্তা ভাবনা করা হলে বলেন, সবাই একটু বলেন ফার্স্ট একটু স্যার বলেন। আমার সবচেয়ে ভালো ভাইয়া লাগতো হলিউডের ব্যাটম্যানটা। গুলোই তো সুন্দর, ব্যাটম্যান হলিউডের গুলোই তো হলিউডের সুন্দর। গুলো হচ্ছে কিন্তু আমি তো দেখতেছি স্মার্ট গুলোই সুন্দর। কিন্তু আমি তো দেখতেছি ব্যাটম্যানের চাইতে এই যে এই ডিজাইনটা দেখেন কত কষ্ট করছে, দেখেন কত কষ্ট করছে না? হিজিবিজি করে স্যার ফেলছে। এটাকে হিজিবিজি করে ফেলছে। জি স্যার, টাইগার বাংলাদেশের মুভি পোস্টারগুলো বেশি পরিশ্রম করে নাই? শ্রফের বডি গাইটা বসায় এই যে দিল। দেখেন অনেক বেশি পরিশ্রম করে নাই? যত ক্যারেক্টার আছে মুভির মধ্যে সবাইকে কাউকে কিন্তু বাদ দেয় না, মানে চেষ্টা করছে ভালো সবাই, লাগে না। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আচ্ছা যেটা বলতেছিলাম, প্রথমত বাংলাদেশের সবাই একটু সাইলেন্ট থাকবেন, কেমন? সাইলেন্ট। বাংলাদেশের মুভি পোস্টারে দুইটা জিনিসের কারণে মানে অনেক পরিশ্রম করার পরেও দেখবেন যে জিনিসগুলো ফুটে নাই। আবার আমাদেরও অনেকের কাছে মনে হয় এগুলোই ভালো লাগে, ঠিক আছে, মনে হয় অনেকের কাছে হয়তো বা এটা ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু দিন দিন আসলে চেঞ্জ হচ্ছে সবার রুচি, মেন্টালিটি বা আপনার সাইকোলজি যে একটা ব্যাপার, হিউম্যান সাইকোলজি যে একটা ব্যাপার আছে সবার মধ্যে, এই জিনিসগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। প্রথমত এই ডিজাইনগুলোতে কোনো প্রকারে স্পেস নাই, ঠিক আছে, কোনো প্রকারে স্পেস নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর দেখেন এইখানে যে ডিজাইনটা করছে, ডিজাইনের মধ্যে কিন্তু ঠিক তারা ঠিকই মাথায় রাখছে, এই যে দেখেন এইটুকু কিন্তু স্পেস, এইটা কিন্তু স্পেস রেখে দিছে। তো একটা ডিজাইনকে দুই ভাগে ভাগ করা হয়, আপনাদের লোগো ক্লাসের মধ্যে আমি এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। প্রতিটা ডিজাইনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে পজিটিভ স্পেস, একটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। তো পজিটিভ স্পেস হচ্ছে যেটা স্পেস থাকে, যেটা ফাঁকা, যেখানে কোনো প্রকারের টেক্সট বা ডিজাইন কোনো শেপ থাকতেছে না, সেটাকে বলা হচ্ছে পজিটিভ স্পেস। বা বা ভাবতে পারেন যে যেখানে আপনার এক কথায় কোনো লেখা নাই, ঠিক আছে, লেখালেখি নাই বা লোগো নাই, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ স্পেস। আর যে জায়গাতে আপনার ডিজাইন থাকছে, যেখানে আপনার অবজেক্ট থাকতেছে, বিভিন্ন টাইপের শেপ লোগো থাকছে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। ক্লিয়ার সবাই? তো এখানে দেখেন আমার ডিজাইনটা কিন্তু যতই লেখালেখি থাকুক, এখানে আপনার মুভি নেম, আমার একটা মডেল, এখানে আমার মডেলের যে একটা সিম্বল, এখানে যে আপনার মুভি ক্রেডিটস, মুভি রিলিজ ডেট, পাশাপাশি কিন্তু ঠিকই তারা একটা স্পেসটা রেখে দিছে, তাই না? অনেক সুন্দর একটা স্পেস বের করে ফেলছে না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। আর বাংলাদেশের মুভি পোস্টারে একটা জিনিস দেখেন, এটা দেখে কি আপনাদের কাছে কতটুকু বাস্তবমুখী মনে হচ্ছে ডিজাইনটা? এই ডিজাইনটা আর এই ডিজাইনটা যদি আমি পাশাপাশি রাখি, কোনটা বাস্তব মনে হচ্ছে আপনাদের কাছে? ডেফিনেটলি ব্যাটম্যান। এটা কি শুধুমাত্র সুন্দর দেখতে হচ্ছে, ব্যাটম্যান স্যার হলিউড। শুধুমাত্র সুন্দর দেখা যাচ্ছে এই জন্য কি বাস্তব? না না ভাইয়া, মানে অ্যাট লিস্ট ওটা দেখে একটা মানে ইমেজ ক্রিয়েট হচ্ছে ভিতরে, যে আর্টিফিশিয়াল ভাব থাকে ভিতরে না কিছু স্যার। আছে, এখানে কিন্তু কি আর্টিফিশিয়াল? এখানে জাস্ট ছবি দেয়া রাখছে, মানে Just বুঝা যাচ্ছে ছবি না যে দেয়া। ছবির ভিতরে কি হবে বা কোনো ক্লু নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ ছবি উঠেন? ছবি উঠেন? ক্যামেরায় ছবি উঠেন? ক্যামেরা, ফোন, কয়টা ছবি উঠেন? জি ভাইয়া। সাপোজ এক জায়গায় ঘুরতে গেছেন, কোন এক জায়গাতে ঘুরতে গেছেন, আপনি কোন একটা পাহাড়ে ঘুরতে গেছেন বা সমুদ্রের পাড়ে ঘুরতে গেছেন, আপনার সাথে একটা ফ্রি ক্যামেরাম্যান আছে, যার সাথে মানে যে আপনার 2-4-500 ছবি তুলে দিবে জাস্ট 10 টাকা ঝালমুড়ি খাওয়ালে। এমন কখন হয়েছে ফ্রি কেউ ছবি তুলে দিয়েছে? কাইম ভাই আপনার কথা শুনতে পাই না। ফ্রেন্ডরা দিয়েছে। আচ্ছা, তো একটা জায়গায় ঘুরতে গিয়ে ম্যাক্সিমাম কতগুলো ছবি তুলছেন? ম্যাক্সিমাম 2000-3000 2000-3000 ম্যাক্সিমাম একজন, এর বেশি কিন্তু আপনার কেউ নাই। আগায় আছে রুমন জিয়া আগায় আছে। তো জি স্যার। রুমন জিয়া, আপনি কি ওই 2-3 হাজার ছবি আপনার কাছে কি ভালো লাগে? না স্যার। কয়টা ভালো লাগছে? 100। 2-3 হাজারের মধ্যে 100? জি স্যার। আচ্ছা, ওনার পরে কেউ আছেন যে 1-1.5 হাজার বা 700 তুলছেন বা 300 তুলছেন, 200 তুলছেন? কাইম ভাই স্পিকার মিউট করেন।
150 150 আছেন, 150 মধ্যে কয়টা আপনার পছন্দ হয়? 70টা 80টা। 70টা 80টা? আমার আছে ভাই 3-400 তুলছে। 3-400 তুলছেন, কয়টা পছন্দ হয়েছে? 3-4টা। 3-4টা? ভাই ক্যামেরাম্যান তো ভালো হওয়া লাগবে নাকি? এখন ক্যামেরাম্যান যদি ক্যামেরাম্যান আপনার ভালো ছিল তার মানে আরেকজনের ভালো ছিল না। আচ্ছা স্যার 7-8টা তুলছিলাম, সেইটার থেকে একটা মাত্র ছবি ভালো লাগছিল। সেটার থেকে মাত্র একটা ভালো লাগছে। আচ্ছা দেড় 200 উঠাইলে 5-7টা ভালো লাগে আর কি। আমার একটা কোশ্চেন কোশ্চেন মার্কটা হচ্ছে এই জায়গাতে যে কাইম ভাই আপনি যে 7-800 ছবি তুলছিলেন, ওই 7-800 ছবি যে আপনার, তার কোনো সন্দেহ ছিল যে আপনারই ওই ছবিগুলো? শিওর? কিছু আছে ধরেন তো ওই যে শামুকের ছবি তুলছে, কিছু ধরেন তো হচ্ছে আচ্ছা আপনার ছবি ধরলাম 300 ছবি আছে, 300 ছবির মধ্যে আপনার একটা পছন্দ হয়েছে, এটা তো কনফার্ম? 300টা ছবি আপনার ছিল না? কয়টা ছিল আপনার সেটা বলেন। আমার ধরেন আমি ছিলাম হচ্ছে 50টা? 250টার মধ্যে ছিলাম। আচ্ছা 250টা ছবি আপনার কি শিওর? হ্যাঁ। আচ্ছা আর রুমন 2000 ছবি কি আপনার, নাকি এর মধ্যে আরো কনভার্ট হয়ে কমে আসবে? 1000 স্যার। 1000 আপনার, দেখছেন কমে গেছে। তাহলে 1000 তো শিওর আপনার, নড়বেন না তো? জি স্যার, জি জি 1000 এর মধ্যে 100টা পছন্দ হয়েছে। জি স্যার। আর বাঁধন কুমার, হ্যাঁ বাঁধনই তো তাই না? বাঁধন কুমার, জি ভাই। 2-250টা কি আপনার? জি ভাই আমার শিওর সন্দেহ নাই তো? এখন সন্দেহ আমার নেই। কথা, একজনের 700-800, একজনের 250, একজনের 300-400। এখন এইগুলো সবই আপনার, আপনি কনফার্ম করতেছেন যে আপনারই, আপনার ছবি আপনার কাছে কেন ভালো লাগে নাই? একটাই কেন ভালো লাগছে? ভাই কোনটার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, আপনার ছবি কোনটা আপনার কাছে ভালো লাগেনি, কিন্তু ছবিটা আপনারই। একটা জিনিস ভাবেন, সাপোজ আমার তো মোবাইল দুইটাই দূরে, আমি এখানেই ছবি উঠতেছি, আমার ছবি আমি তুলতেছি, 20টা তুললে একটা ভালো লাগতেছে, আপনার 250টার মধ্যে একটা ভালো লাগছে, একজনের 50টার মধ্যে একটা ভালো লাগছে, ঐশীর 400টার মধ্যে মাত্র 3-4টা ভালো লাগছে, কিন্তু ঐশীরই ছবি কেন? কখনো ভাবছেন যে আমার ছবি আমার কাছে কেন ভালো লাগে না? আবার কেন বা একটা ভালো লাগে কেন? একটাও ভালো না লাগলে সেটা ভিন্ন কথা, একটা দুইটা ভালো লাগে কেন? স্যার এগুলো অনেক রিজন করে, যেরকম সবগুলোতে সেম এক্সপ্রেশন আসে না, মাঝে মাঝে লাইটিং এর প্রবলেম, লাইটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে বুঝলাম লাইটের প্রবলেম থাকে। আরেকজন বলছে ব্যাকগ্রাউন্ডের কারণে। আচ্ছা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের কারণে, আর কি কারণ হতে পারে বলেন তো? আমি সবার থেকে শুনতে চাচ্ছি, ওয়াসিফ থেকেও শুনতে চাচ্ছি। আমি মনে হচ্ছে শুধুমাত্র 4-5 জনের সাথে কথা বলছি, মনে হচ্ছে শুধুমাত্র রুমন, বাঁধন, কাইম ভাইয়ের সাথে কথা বলতেছি, আর কেউ নাই। একটা পিকের উপর কন্ট্রাস্ট দেখতে হবে। জি জি ভাই এখন যে ছবি তুলে দিবে তারও একটা অভিজ্ঞতা দরকার আছে, তারও একটা অভিজ্ঞতা দরকার আছে। আর কি কি হতে পারে? রনি যে ছবি তুলবে ক্যামেরাম্যান তার ভাই বলেন, সবার থেকে আমি শুনবো। দীপ্তি আপু আপনি বলেন, সবাই বলেন। স্যার ইউনিক হতে পারে। ইউনিক হতে পারে, আর কি হতে পারে? রিজন গুলো আর একটু কাছাকাছি আসুক। আর কি কারণ হতে পারে? সম্ভাবনা কি কি থাকতে পারে? চেহারা ভালো না, চেহারা ভালো না তাই? আচ্ছা আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ স্পষ্ট শুনতে পান? হ্যালো আচ্ছা একজন ফ্রেমিং লিখছে, কি কি? ফ্রেমিং, কম্পোজিং, লাইট, ব্যাকগ্রাউন্ড। স্যার আমরা আপনারে অনেক মিস করতেছিলাম। আচ্ছা কোন সলিউশন কি আসছে? সলিউশন আপনি এখন দিবেন, আমরা সব বলেছি। আচ্ছা সবাই বলে দিছেন। আচ্ছা উত্তরটা খুবই সহজ, শুনে কেউ রাগ করবেন না। সেটা হচ্ছে যে আমাদের ছবি আমাদের নিজের চোখে ভালো লাগে না এই জন্য, কারণ আমাদের কেন একটা ছবি ভালো লাগে? কারণ ওই ছবিটা আমার কল্পনার সাথে মিলে, আমার মাইন্ডে আমি নিজেকে একরকমভাবে দেখি, হয়তো বা সেইটা প্রতিটা ছবির মধ্যে আমি দেখি না। এখন আমি আপনাকে যেভাবে দেখতেছি, আপনি হয়তো বা নিজেকে সেরকমভাবে সবসময় কল্পনা করেন না। আপনি নিজেকে হয়তো বা কল্পনা করেন যে আমি একটু এরকমভাবে তাকাবো, বা আমি একটু এরকমভাবে তাকাবো, বা আমার যেন একটু মুখটা একটু ফুলে থাকে, বা একটু যেন থাকে অফ থাকে,
তো এরকম আপনি একটা মাইন্ডে সবসময় নিজেকে কল্পনা করেন, সবসময় নিজেকে একটা কল্পনা করেন। তো ওই কল্পনাটা যতক্ষণ মিলে না ততক্ষণ কি আপনার ওই ছবিটা পছন্দ হয় না। ছবিটা আপনারই, আপনি তো চেঞ্জ হচ্ছেন না, প্রতিটা ক্লিকের আগে পরে কি আপনি আগে পরে চেঞ্জ হয়ে যাচ্ছেন? না, মোটেও না। কিন্তু আপনার পছন্দের ছবিটা তখনই আসে আপনি যে হাসিটা দেখতে চাচ্ছেন, আপনার যে হাসিটা আপনি মাইন্ডে সেট করে রাখছেন, যতক্ষণ পর্যন্ত ওটা মিলতেছে না ততক্ষণ কি আপনি খুশি হতে পারতেছেন না, যে আসলে হচ্ছে না, তোমার হাত খারাপ, যাচ্ছেন তুমি বুঝতেছো না আমি কোথায় দাঁড়ালে ভালো হবে। ঠিক আছে, ওইটা আপনার মাইন্ডের সাথে সেট। ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাই। ওকে, তো এইখানে যেটা বলতেছিলাম যে কেন আমার এইটা ভালো লাগছে না। এখন একজন বলেই দিছে যে ব্যাটম্যানটা ভালো লাগছে, কিন্তু এটা কেন ভালো লাগছে না বুঝতেছি না। আসলে ভালো না লাগার আর কিছু আপনার যেটা বাস্তবমুখী যে একটা আপনার মিল কম্বাইন যে একটা, সেটা কেমন দেখেন। এই ডিজাইনটা আপনারা কয়জন এমন ভাবতেছেন যে আমাকে এই মডেলটাকে এখানে দাঁড়া করায় রাখছে, মডেলটাকে এখানে দাঁড়া করে রাখছে, এই বিল্ডিংয়ে আগুন ধরাই দিছে, এখানে ধোঁয়া বেরোলে আকাশটা এমন হয়েছে, এমন কে কে ভাবছেন? কেউ কি আছেন এমন ভাবছেন? না ভাইয়া। তাহলে আমরা এখানে মোটামুটি সবাই জানি, সবাই এটা জানি যে এইখানে মডেলটাকে বসানো হয়েছে, পিছনে একটা বিল্ডিং নিয়ে এসে ছোট করে দিছে, তাই না? দেখেন ডিজাইনারটা কত এক্সপার্ট, উনি কতটুকু এক্সপার্ট হলে একটা সুন্দর কম্বাইন করতে পারে। উনি কিন্তু জানে যে মডেলটাকে যদি সামনে রাখি তাহলে আমার এই বিল্ডিংটাকে পিছাই দিতে হবে, পিছাই দিয়ে একটু ছোট করে দিতে হবে, এত বড় বিল্ডিংটাকে একটু ছোট করে দিতে হবে। যে জিনিসটাকে আপনি যদি সাপোজ আপনার বাড়ির যদি কোনো বেবি থাকে সামনে একটু দাঁড়া করে রাখেন, দাঁড়া করে রেখে আপনি সাপোজ এখান থেকে আপনি ক্যামেরা ধরতেছেন, এই যে ক্যামেরা ধরতেছেন, কোনো একটা মানে বেবিকে সামনে করে দাঁড়ায় এরকম ভাবে ধরছেন, এবং বেবিটা যেটা সামনে থাকবে তাকে বড় মনে হবে না? বড় তো মনে হবে। এখানেও ঠিক দেখেন ব্যাটম্যানের সমান কিন্তু প্রায় এখানে 20 তলা বিল্ডিং, কারণ ক্যামেরাটা নিচ থেকে ধরা হয়েছে, ক্যামেরাটা নিচ থেকে ধরা হয়েছে, ডিজাইনটা কিন্তু এইভাবেই উনি দাঁড়া করাইছে, তাই না? যদি এমন হতো সমানভাবে দাঁড়াতো, প্লাস একবার নাক বরাবর যদি ক্যামেরা ধরতো, চোখ বরাবর যদি তাহলে কি অর্ধেক বিল্ডিং আসতো, অর্ধেক বিল্ডিং আসতো, আরো নিচে আসতো, তাহলে বিল্ডিংটা আরো নিচের দিকে আসতো। তো এইটা গেল একটা মূল ব্যাপার। আর পার্সপেক্টিভ যে একটা ভিউ, পার্সপেক্টিভ ভিউটা কেমন? পার্সপেক্টিভ ভিউ, পার্সপেক্টিভ ভিউ যারা সিভিল কনস্ট্রাকশন আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতেছেন বা করছেন কখনো, তারা খুব ভালোভাবে জানেন একটা জিনিস আপনি যেভাবে দেখেন ঠিক সেভাবে অঙ্কন করাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। আমি যদি কোনো একটা বিল্ডিং উপর থেকে দেখি তাহলে কিন্তু এইভাবে দেখতে পারবো। আমি যদি কোনো একটা বিল্ডিং সাপোজ সাইড থেকে দেখছি তাহলে অনেকটা কিন্তু এই যে এইভাবে যে কোনো একটা বিল্ডিংয়ের আমি কর্নার থেকে দেখছি তাহলে আমি দুইটা কর্নার, দুইটা বাহু দেখতে পাবো। লেখার দরকার নেই, সবাই একটু দেখেন, জাস্ট আমার লেকচারগুলো শুনেন। এই যে দেখেন, যেটা যেভাবে দেখছি এক কথায় সেটা সেইভাবেই আমি পাচ্ছি। এই যে মাত্র যেটা বললাম, সাপোজ আপনি যদি চোখ দিয়ে তাকান একটা জিনিস কেমন ভাবে, সাপোজ আমার চোখের সামনে আমি যখন এটাকে এইভাবে রাখবো, এটাকে আমি অনেক বড় দেখবো না? এটার পাশে যদি এর চেয়েও বড় কিছু থাকে, সাপোজ আমি এটা দিয়ে যদি আমার চোখটা কাভার করে ফেলি, এর পাশে যদি মানে আমি সাপোজ এই পর্যন্ত দেখতে পাচ্ছি, এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, আমার পাশে যদি বিল্ডিংও থাকে, মানে বিল্ডিং বলতে পাহাড়ও যদি থাকে, আমি কি পাহাড় দেখতে পাবো? যদি এটা চোখের সাথে লাগানো থাকে, আমার চোখ মানে চোখের সাথে লাগানো নাই, সাপোজ আমার পিসি এই রেঞ্জ পর্যন্ত আছে, এখন আমার ওই পাশে কি আছে আমি চোখের উপরে দেখতে পাবো? পাহাড়ে যদি থাকে। কনসেপ্টটা কি জটিল? আচ্ছা সঠিক, এটা একটা সহজ উদাহরণ দিই। আচ্ছা বলি, একটা জিনিস সাপোজ আপনি কোনো একটা সাপোজ প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আপনি যত দূরে চলে যাচ্ছে তত এটা ছোট দেখতেছেন না? ছোট তো দেখি, তাই না? ঠিক সেইভাবে সাপোজ আমি এটাকে ধীরে ধীরে আমার কাছে নিয়ে আসছি, নিতে একদম কাছে নিয়ে আসছি, এটা বড় হবে না আমার চোখের কাছে? অনেক বড় হবে। সেটা বড় জিনিসের ক্ষেত্রে ভাবেন, যত দূরে যাবে তত কিন্তু ছোট মনে হবে। পাহাড় কিন্তু দূর থেকে 2-3 কিলোমিটার দূর থেকে কিন্তু অনেক ছোট মনে হয়, 2-3 কিলোমিটার দূর থেকে, এবং যখন হাঁটবেন দেখবেন যে রাস্তা ফুটতেছে না এমন একটা মনে হবে। পাহাড়
মানে পাহাড় দেখে দেখতে দেখতে কখনো হাঁটছেন দূর থেকে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা অনেক দেখবেন যে 7-8 তলা সমান এত বড়, কিন্তু দূর থেকে জি দেখবেন ভাই, অনেক রাস্তায় 1.5-2 তলা। রাস্তায় পুরো না, রাস্তায় পুরো না। হ্যাঁ, মানে 10 কিলোমিটার হলেও আপনার কাছে মনে হবে যে মনে হয় 1-1.5 কিলোমিটার, অনেক এমন মনে অনেক হবে। কাছে। তো এইটা তো বুঝতে পারছেন। জি ভাই। এখন ওই পাহাড়ে, সাপোজ ওই পাহাড়ে যদি আপনার চোখ যদি থাকে মানে আটকায় থাকে, ওই পাহাড়ের পিছনে ওর চেয়ে অনেক বড় পাহাড় আছে, ওর চেয়ে অনেক বড় পাহাড় একটু দূরে আছে। তো ওই পাহাড়ের উপরে উঠতে হবে না আপনাকে, বা ওই পাহাড়টাকে আরো দূরে বা ওর চেয়ে অনেক কয়েক গুণ বড় হতে হবে না। এটা তো ক্লিয়ার। তো এখানে দেখেন ঠিক সেই জিনিসটা, যদি আপনার চোখের রেঞ্জ সাপোজ এই যে এতটুকু থাকে, তাহলে এইটা কি আরো বড় এর চেয়ে, মানে এর চেয়ে কত গুণ বড় হতে হচ্ছে দেখছেন? এটা যদি আপনি দেখতে চান, এর চেয়ে এত গুণ বড় হলেও দেখতে পারবেন না, এর চেয়ে বেশি বড় হলে তারপর দেখতে পারবেন। বুঝতে পারছেন? মানে ওর থেকে আরো কয়েক গুণ বড় হলে, আরো যদি কয়েক কিলোমিটার দূরে যায়, দেন আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে একটু নিজেরা একটু মানে দেখবেন, রিসার্চ করবেন যে আসলে পার্সপেক্টিভ ভিউটা কি। পার্সপেক্টিভ ভিউ যদি আপনারা স্টাডি করেন, স্টাডি করতে করতে এমন একটা পাবেন, একটা অধ্যায় পাবেন যে পার্সপেক্টিভ ভিউ বলা হচ্ছে সিভিলের মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভাষায়, যে আমাদের গড় হাইট ধরা হয় 5.5। বাংলাদেশ না, ফুল ওয়ার্ল্ডের মানুষের গড় একটা হাইট ধরা হয় 5.5, একটি স্ট্যান্ডার্ড, বেশি বড় না ছোট না। তো 5.5টাকে বলা হচ্ছে চোখ। 5.5 আমাদের চোখের যে একটা জায়গা, এটা ধরা হচ্ছে 5.5। তো যে কোনো বিল্ডিং 5.5 থেকে আপনি কল্পনা করেন, চোখ বন্ধ করেন, আপনি যে বরাবর দাঁড়ায় আছেন আপনার চোখ বরাবর, পুরো বিল্ডিংটাকে আপনি জাস্ট কেটে অর্ধেক করে ফেলছেন। মানে এই বরাবর পুরো বিল্ডিং, সাপোজ এটা আমার পুরো বিল্ডিং, চোখ বরাবর পুরোটা কেটে ফেলছি। কেটে উপরের যে অংশটা এটাকে তুলে ফেলে দিছি, উপরেরটাকে ফেলে দিছি, এবং পরে বাকি যেটুকু পাচ্ছি এটাকে আপনি কিভাবে কল্পনা করতে পারবেন? এটাও কিন্তু একটা পার্সপেক্টিভ ভিউ। বুঝতে পারেন? কল্পনা করতে পারেন আপনি যে বাসায় আছেন, বাসার অর্ধেকটা মানে আপনার 5.5 ইঞ্চ রেখে উপরটাকে কেটে ফেলে দিচ্ছেন। কল্পনা করতে পারেন? কল্পনা করা যায়? কষ্ট হচ্ছে? এখানে কিন্তু এটা ছিল এই টাইপের, এই যে এই টাইপের, এটা যদিও আরো বেশি দূর, কিন্তু এই টাইপের দেখবেন যে ডিজাইন পাবেন, বেশ কিছু ডিজাইনও পাবেন মাঝে মধ্যে, যে অর্ধেকটা কেটে ফেলে দিচ্ছে। এই যে দেখেন এই টাইপের। যাক, এত অ্যাডভান্স ভাবার দরকার নাই, আপনাদের একটু কঠিনভাবে একটু দেখালাম মনে হয়, সহজ করে দিচ্ছি, এখনই সহজ করে দিচ্ছি। এখানে দেখেন আমার যে মডেল দেওয়া আছে, এখানে আমার একটা মডেল আছে। এখন এই মডেলের সমান কখনো এই মডেলের মাথা হতে পারে? এটা একটা অবাস্তব জিনিস না? এই জিনিসটাই ঐশী তখন মানে পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, বুঝায় বলতে পারতেছিল না। ঠিক আছে? এইগুলোই হচ্ছে আমাদের ডিজাইনটাকে নষ্ট করে দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু দূরের জিনিসগুলো ঝাপসা দেখি, নদীর ওপারে জিনিসগুলো একটু ঘোলাটে টাইপের দেখেন না? বা রাস্তা থেকে যাওয়ার সময় মাঠের ওপারে যেগুলো দেখা যায় একটু মনে হয় যে সব সময় ওখানে কুয়াশা পড়েই আসে, এমন মনে হয় না? ওটা কিন্তু আমাদের চোখের ত্রুটি। ঠিক আছে? আমরা চোখ দিয়ে আসলে অত দূরের জিনিস স্পষ্ট দেখতে পারি না, বা স্পষ্ট দেখলে আসলে ওটা এখন আমাদের কাছে মানে যেহেতু দেখতে পারি না, আর আমি যদি এখন স্পষ্ট দেখি তাহলে কি ওটা আমাদের কাছে কি একটু অবাস্তব জিনিস টাইপের মনে হয়। এখানে দেখেন দূরের জিনিসগুলো কিন্তু হালকা ব্লার দিয়ে দিছে। আমি যদি আগের মুভি পোস্টারে যাই, দেখেন এখানে যদি কয়েকটা ডিজাইন দেখি, সাপোজ এগুলো না, এখানে দেখেন আমার দূরের মডেলগুলো কিন্তু প্রথমত ছোট হয়ে যাচ্ছে। দেখেন প্রথমের মডেলটা কিন্তু বড় আছে, পরের মডেলগুলো কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে এবং ব্লার করে দিছে। এই যে দেখেন দূরের জিনিসগুলো কিন্তু আরেকটু ব্লার করে দিছে, সামান্য দেখেন ব্লার হয়ে যাচ্ছে। দূরের জিনিসগুলো কিন্তু একটু অস্পষ্টতা রেখে দিচ্ছে, সামান্য পরিমাণে অস্পষ্টতা কিন্তু রেখেই দেয়। দেখেন দূরে কিন্তু মিলাই দিচ্ছে, এই যে দেখেন ঘোলাটে টাইপের, দেখছেন ছোট ছোট জিনিসগুলো একটু ঘোলাটে টাইপের, সামনে জাস্ট কয়েকটা জিনিসকে হাইলাইট করছে। এই জিনিসটা তো বুঝতে পারতেছি আমরা সবাই, তাই না? তো এইটা হচ্ছে একটা পার্সপেক্টিভ ভিউ, যে আপনি একটা জিনিসকে পাশে রাখতেছেন, আপনি একটা জিনিসকে জাস্ট রাখলেন, কিন্তু আপনি জানেন না যে একটা মডেলের সমান একটা মানুষের মাথা কখনো হতে পারে না। এটা যখন দূরে যাচ্ছে এটা হয় ছোট হবে, এটা অবশ্যই এর থেকে কি আপনাকে বুঝতে হবে যে এই মডেলটা যদি এখানে দাঁড়ায় তাহলে ওইটা দূরে গিয়ে আরেকটু ছোট হয়ে যাবে, আরেকটু ছোট হবে, এবং যেহেতু দূরে যাচ্ছে মানে প্রথমত দূরে যাচ্ছে যেহেতু এজন্য ছোট হবে,
আর যত ছোট হচ্ছে দূরে যাচ্ছে তখন কি হালকা একটু ব্লার চলে আসবে, স্বচ্ছ মানে স্বচ্ছ জিনিসটা থাকবে না। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তো এইটা ছিল জাস্ট স্পেসিং নিয়ে কথা, ঠিক আছে? আপনারা 3 ভাগের 1 ভাগ স্পেস রাখবেন। স্পেস রাখলে অটোমেটিক আপনার ডিজাইনের কোয়ালিটিগুলো কি ভালো হয়ে যাবে। স্পেস তো বুঝতে পারছি সবাই, পজিটিভ স্পেস নেগেটিভ স্পেস। ক্লিয়ার না সবাই? জি স্যার। জি ভাই। ওকে, লেখেন টপিকস, লেখেন টপিকস অফ অ্যাড অ্যানালাইসিস। এখন পয়েন্টগুলো লিখবেন। ভাই যে 3টা ভাগ সেই আর 2টা যে বললেন না, তো স্পেস বললেন। আর 2 ভাগে আপনি ডিজাইন থাকবে, 3 ভাগের 1 ভাগ স্পেস থাকবে, 2 ভাগে আপনি যা কিছু তাই করেন। 3 ভাগের 1 ভাগ মিনিমাম বলছি, ওটা আপনি বাড়ালেও বাড়াইতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, টপিকস অফ অ্যাড অ্যানালাইসিস। 1 নম্বর টপিকসে লেখেন সাবজেক্ট বা মেইন স্টেশন। সাবজেক্ট বা মেইন স্টেশন। 2 নম্বর সাইজ বাই স্পেস, যেটা নিয়ে এতক্ষণ ডিটেলসে বলা হয়েছে, সাইজ এবং স্পেস নিয়ে। 3 নম্বর নেগেটিভ স্ল্যাশ লেফট ওভার স্পেস। নেগেটিভ স্ল্যাশ লেফট ওভার স্পেস। নেগেটিভ বলতে আসলে এখানে লেফট ওভার স্পেস আপনার বোঝানো হচ্ছে যে কোনো ইমেজের উপরে যেন টেক্সট না উঠে যায়। সাপোজ আমার মুখের উপরে যেন কোনো টেক্সট না উঠে যায়, বা আমার কোনো মডেলের গায়ের উপরে যেন কোনো টেক্সট না উঠে যায়, কোনো লোগো না উঠে যায়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া আবার কিছু কিছু মুভি পোস্টার তো এরকম হয় যেগুলোর নাম যে লেখা থাকে, মুভিটার নাম, ওইটাও মাঝে মাঝে বোঝা যায় না। ওইগুলো মানে অনেক হিট হিট এরকম অনেক মুভি আছে, যেমন এখন তো মাথায় আসছে না, বাট এরকম অনেক হয় যে প্রোডাকশনের নামটাই এত বড় করে দেয় যে প্রোডাকশনের নামটা মুভি নাকি মুভির নাম কোনটা ওইটাও বোঝা যায় না। এরকম অনেকগুলো ফন্টগুলো অনেক বড় বড় হয়ে থাকে। আসলে মার্কেটিং এর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে সবকিছুই মানে প্রতিটা রুলসের শেষে একটা কিন্তু লাস্টে বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, যে ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। এরকম ভাবে লেখা থাকে না সব জিনিসই, যে টার্মস এন্ড কন্ডিশন শর্ত প্রযোজ্য। তো এই জায়গাতেও মনে করেন যে মানে সব কিছুতেই, সব ডিজাইনেও কিছু জায়গাতে ব্যতিক্রম হতে পারে। যদি এখন ক্লায়েন্ট বলে, আপনার ক্লায়েন্ট বলছে যে আমার এটাই লাগবে, আপনার কিছু করার নাই। বলছি না, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ওকে, লিখছেন সবাই? নেগেটিভ অ্যান্ড লেফট ওভার স্পেস। 4 নম্বর লেখেন টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি। 5 নম্বর পিকচার অ্যান্ড ইমেজ। 4 নম্বরে কি বলতে ভাইয়া? 4 নম্বর টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি। 5 নম্বর লিখছেন পিকচার অ্যান্ড ইমেজ। 6 নম্বর কালার ব্র্যান্ডিং। 5 নম্বরটা আরেকবার একটু বলেন। 5 নম্বরটা আবার বলবো, পিকচার বা ইমেজ। পিকচার বা ইমেজ। 6 নম্বর কালার ব্র্যান্ডিং। 7 নম্বর অবজেক্ট অ্যান্ড শেপ, অবজেক্ট স্ল্যাশ শেপ। 7 নম্বর অ্যালাইনমেন্ট স্ল্যাশ রেফারেন্স। একটু ধীরে অবজেক্ট প্লাস অবজেক্ট স্ল্যাশ শেপ, অবজেক্ট স্ল্যাশ শেপ মানে এগুলো প্রতিটাই মানে অবজেক্ট বা শেপ এরকম হবে, স্ল্যাশ দিয়ে লিখে রাখি, মানে যে কোনো একটা, দুটোই একই জিনিস। 8 নম্বর অ্যালাইনমেন্ট স্ল্যাশ রেফারেন্স। আসলে অ্যালাইনমেন্ট বলতে, অ্যালাইনমেন্ট তো আমরা সবাই বুঝি কোনো কিছুকে সাজানো, সেটা লেফট অ্যালাইনমেন্ট হতে পারে, রাইট অ্যালাইনমেন্ট হতে পারে। এখন অ্যালাইনমেন্ট বা রেফারেন্স, রেফারেন্সটা কোথা থেকে আসলে? আসলে আপনার অ্যালাইনমেন্টের মধ্যে যেন কোনো একটা দিক নির্দেশনা থাকে, আপনি কেন এই টাইপের অ্যালাইনমেন্টটা ইউজ করছেন, কোনো একটা রিজন বুঝে দিতে হবে। আমি আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে গেছি। জি স্যার। না ফাইবার না, সরি, ফ্রিল্যান্সিং। আচ্ছা বলবো, আপনারা কি জানেন সেম ডিজাইন একজন বিক্রি করে $20 আর একজন বিক্রি করে $480, $800। আসলে ডিজাইনের কিন্তু দাম একটু অতটাও বেশি না, কিন্তু একজন $800 $1200 বিক্রি করছে সেম কাজ, আর একজন দিচ্ছে $35। তবু মানুষ ওই বড় জায়গাতে যায় কেন জানেন? কারণ ওনার ডিজাইনের মিনিং থাকে, উনি ডিজাইনগুলো বুঝে দিতে পারে যে আমি ডিজাইনটা কেন এই কালারটা ইউজ করছি, কেন আমি এই অ্যালাইনমেন্টটা ইউজ করছি, কেন আমি আপনাকে এই কালারটাই দিচ্ছি, এই ব্র্যান্ডিং কালারের বাইরে আপনাকে কেন নিয়ে যায়নি, কেন আমি আপনার এখানে কার্ভ দিয়েছি,
আপনার ডিজাইনে কেন আমি কার্ভ দিচ্ছি, আপনার ডিজাইন কেন আমি এই সাইজটা দিয়েছি, টেক্সটে কেন আমি এই ফন্টটাই আনছি, প্রতিটা জিনিস যখন আপনি বোঝাই দিতে পারবেন না, একটা প্রেজেন্টেশন বানাইতে পারবেন। ওই প্রেজেন্টেশনের দাম শাওমির লোগো দেখছেন না কিছুদিন আগে? শাওমির লোগোতে খুব একটা কঠিন জিনিস না, আপনাদের মনে বানাতে ইলাস্ট্রেটরে যেদিন নিয়ে যাবো 2 দিন পরেই বানাতে পারবেন, বলবেন যে ভাই এটা তো 2 মিনিটের কাজ না, কিন্তু তার প্রেজেন্টেশন 3 বছরের প্রেজেন্টেশন, অনেক ক্যালকুলেশনের পরে ওটা আসছে। ঠিক আছে, আপনারা বিশ্বাস করবেন না, অনেক ফেমাস লোগো আপনার গুগল প্লে স্টোর বলেন, গুগল বলেন, আপনার এই গুগল ক্রোম বলেন, রবি লোগো বলেন, এইগুলো বানানো খুবই ইজি টেকনিক, কিন্তু ওই যে টেকনিকটা বের করছে এবং টেকনিকের পরে উনি একটা প্রেজেন্টেশন প্রোভাইড করতে পারছে, এই জন্যই এমন পেমেন্ট। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি পরে বলবো, আপনারা লেখেন। লিখছেন অ্যালাইনমেন্ট অ্যান্ড রেফারেন্স, এই জন্য প্রতিটা পয়েন্ট জানতে হবে। আপনি ডিজাইন, ইউ আর নট এ গুড ডিজাইনার যতক্ষণ পর্যন্ত আপনি জাস্ট এখান থেকে একটু কেটে নিয়ে আসলেন, এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিলেন, এখানে একটু রেড কালার, আচ্ছা রেড কালার না একটু কমলা কালার দিয়ে দিই, কমলা কালার আর একটু হলুদ কালারটা মিক্স করে দিই, না, ইউ আর নট গুড ডিজাইনার। আপনাকে রেড কালার কেন দিলেন, কেন এই জায়গাতে রেডই দিচ্ছেন, কেন আপনি রেড ছাড়া অন্যটা দেন নাই, রেডের সাথে কেন ইয়েলো নিয়ে আসছেন, আপনাকে যখন বুঝাই দিতে পারবেন, ওকে ডান, আমি আপনাকে $800 ডিজাইন $2000 দেবো, $2000 দিব, মাসে একটা কাজ করে বাইরে ঘুরে আসতে পারবেন। ঠিক আছে, ওকে, প্রতি মাসে একটা করে কাজ করে টিপ দিয়ে আসতে পারবেন। ওকে, যদি সেরকম ভাবে ভাবতে পারেন, নিজেকে যদি সেরকম ভাবে চাবুক মেরে এখন আঘাত করে যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, আর যদি ভাবেন যে এই মার্কেটে তো অনেক লোক আছে, আসলে আমি পারবো না, আমি তো সহজ জিনিস খুঁজতেছিলাম, এটা তো অনেক কঠিন, ডাটা এন্ট্রি শিখে গা, আসলে ওইগুলোর মধ্যে না মজা নাই ভাই, স্পাইসি নাই। ঠিক আছে, আপনি আসলে ওই একই জিনিস, মানে আমি কোনোটা ছোট করছি না, সরি কেউ প্লিজ মাইন্ড করবেন না, আসলে যেইখানে ভাবতে হয় না সেই জিনিসটা করে আপনি কখনো আগাইতে পারবেন না। একটা মুখস্থ বিদ্যা ভাই, ডিজিটাল মার্কেটিং মুখস্থ বিদ্যা। যদি ওই টাইপের কোনো কাজে যান, আপনার হয়তো স্টার্টিং স্যালারি হবে 18,000 থেকে 20,000, 2 বছর পরে হবে হয়তো বা 30 থেকে 35,000, এবং ওই যে 2 বছর পরে 30 থেকে 35,000 হয়েছে, 70, আপনি যদি 40 বছরও চাকরি করেন 35,000ই থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যখন ক্রিয়েটিভ কিছু করবেন না, প্রথম ক্লাসে আমি বলছি না, আপনার ডিমান্ড ডে বাই ডে বাড়বে, খুঁজে নিবে আপনাকে, আপনার জন্য ফাইট হবে। আচ্ছা যাই হোক, সবাই লেখেন, সবাই লেখেন। স্যার দোয়া করেন যেন হচ্ছে ওই $20 $40,000 বেচতে পারি। আপনি পারবেন, সিরিয়াসলি আপনি পারবেন, ডিজাইন আপনার করতে হবে না, আপনি আরেকজনকে দিয়ে করাই নিতে পারবেন, শুধু আমারে বিক্রি করে দিয়েন না। 9 নম্বর লেখেন ইমোশন অ্যান্ড ফিলিংস। আসলে ইমোশন অ্যান্ড ফিলিংস বলতে বোঝানো হচ্ছে আমরা তো একটু মানে টাকা পয়সা মানে একটু হিসাব করে খরচ করি, কিন্তু বাইরের দেশে এমন না, ওদের একটু মন খারাপ বা একটু মন ভালো বা একটু কাউকে প্রপোজ করবে, দেখবেন যে আপনার এদের ডিজাইন করে নিচ্ছে, সিরিয়াসলি আপনার পিছিয়ে $20 $50 খরচ করবে। আর এমন হতে পারে এইভাবে একটা ছবি তুলে আমার মন খারাপ, আমার এমন একটা ডিজাইন করে দেন যেন দেখে আমার মন ভালো হয়ে যায়, এরকম টাইপেরও কাজ আসতে পারে। ঠিক আছে, তো আপনার ওই ইমোশন ফিলিংয়ের মধ্যে সেই কালারগুলো নিয়ে আসতে হবে, কোন টাইপের ফিলিং, তাই না? এখন ফিলিং বলতে তো আমরা তো শুধু একদিকে চলে যাই, 14 তারিখের দিকে চলে যাই, আসলে ফিলিং বলতে ওইগুলো না। ফিলিং বলতে বাবা মাকে গিফটও হতে পারে, ফ্রেন্ডকেও মানে হতে পারে, গিভেন কার্ড হতে পারে, থ্যাংক ইউ হতে পারে, বসকে কিছু দিবে, এই টাইপেরও কিছু হতে পারে, তাই না? এখানেও একটা ফিলিংয়ের ব্যাপার কাজ করে, এইগুলোও ভাববেন। ঠিক আছে, লিখছেন সবাই? 10 নম্বর কনসেপ্ট, 11 নম্বর ফোকাস, 12 নম্বর ব্যালেন্স, 13 নম্বর রেজাল্ট, ওকে স্যার 12 নম্বরটা স্যার, 12 নম্বর ব্যালেন্স, 13 নম্বর রেজাল্ট। সবাই লিখতে পারছেন? জি ভাই। ওকে, এখন
লিখছেন তো মানে কোনো ডিজাইনে 3 ভাগের 1 ভাগ ফুল স্পেস থাকবে, এটা তো সবাই লিখছেন। ঠিক আছে, এরপরে একটা পেজ, যদি যে কোনো টাইপের পেজ নিচ্ছেন, সাপোজ আমি এই যে কার জন্য ব্যানার ডিজাইন দিলাম, ব্যানার ডিজাইন বলেন, পোস্টার ডিজাইন বলেন, ফ্লায়ার ডিজাইন বলেন, ম্যাগাজিন বলেন, যেটাই করেন লাইফে 10% মার্জিন থাকবে। 10% মার্জিন থাকে, একটা পেজে 10% মার্জিন থাকবে, সেটা যে কোনো টাইপের ডিজাইন। ইটস ম্যান্ডেটরি, চাইলে কি বেশি কম নিতে পারি? মিনিমাম 10% দিবেন, মিনিমাম 10%। মিনিমাম 10%। আসলে এই মার্জিনটাকেও কিন্তু আপনার স্পেসের মধ্যে গুণা হয়, আপনি বলতে পারেন। ঠিক আছে, আপনি যখন 10% মার্জিন দিচ্ছেন, এটাও আপনার স্পেসের মধ্যে চলে আসতেছে। তো একটা ডিজাইনে, যে কোনো ডিজাইনে যত বেশি স্পেস আপনি রাখতে পারবেন, তত কি আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল হবে। দেখবেন যে যারা ভালো ডিজাইনার, ওদেরকে পিটাইলেও দেখবেন যে বেশি হিজিবিজি করতে পারে না, ওরা লিখতেই চায় না বেশি কিছু। ঠিক আছে, কিন্তু তবু কিছু মানে ক্লায়েন্ট থাকে বাধ্য করে, তখন কিছু করার থাকে না। লিখছেন সবাই? একটা ডিজাইনের ভিতরে আমরা সর্বোচ্চ 3 ধরনের ফন্ট ব্যবহার করতে পারবো। একটা ডিজাইনের ভিতরে আমরা সর্বোচ্চ 3 ধরনের ফন্ট ব্যবহার করতে পারবো। ফন্ট সাইজ গুলো ডিজাইনের উপর ভিত্তি করে ইউজ করতে হবে। ডিজাইনের উপর ভিত্তি করে বলতে এখানে আপনার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক্যাল মিডিয়াকে মাথায় রাখতে হবে। কারণ প্রিন্ট মিডিয়া যখন হচ্ছে, সাপোজ আপনি প্রিন্ট করতেছেন, ছোট ছোট হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো প্রিন্ট মিডিয়া ক্ষেত্রে আপনার ছোট বলতে চিকন ফন্ট ইউজ করছেন বা ছোট ফন্ট, এগুলো একটু ভেবে প্রিন্ট দেবেন। ঠিক আছে, ছোট হলে কেমন হতে পারে একটু মাথায় রাখবেন, যদিও করার সময় দেখাই দিব। ওকে, এরপরে লেখেন বোল্ড, রেগুলার, ইটিসি, মানে বোল্ড, রেগুলার, ইটালিক, বিভিন্ন টাইপের হতে পারে। ইটিসি যে কোনো 2 ধরনের স্টাইল ব্যবহার করতে পারবো। আমি আবারও বলি, আমরা যে কোনো, এর আগের পয়েন্টটাতে আমি বলছি একটা ডিজাইনের ভিতরে আমরা সর্বোচ্চ 3 ধরনের ফন্ট ইউজ করতে পারবো, কিন্তু ফন্টের স্টাইল ইউজ করতে পারবো 2টা। আমি যদি সাপোজ নেক্সা ফন্টের বোল্ড ইউজ করতেছি, রোবোটো ফন্টের রেগুলার ইউজ করতেছি, এই বোল্ড এবং রেগুলারের মধ্যেই আমার 3টা ফন্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, 3টা ফন্টের বোল্ড ইউজ করতে পারবো, কিন্তু 3টা ফন্টের, একটা ইটালিক, একটা রেগুলার, একটা আপনার ইটালিক, মানে আরো আছে না বোল্ড, ইটালিক, এরকম হবে না। সবাই কি ক্লিয়ার? ফন্ট ম্যাক্সিমাম 2-3টা, কিন্তু ফন্ট স্টাইল হবে 2টা। আবার একটু বলুন তো, ম্যাক্সিমাম আমরা 3টা ফন্ট ইউজ করতে পারবো একটা ডিজাইনে, কিন্তু ওই 3টা ফন্টের যে ফ্যামিলি থাকবে, সেই ফন্টের ফ্যামিলি যে কোনো 2টা ইউজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু ফন্ট কিন্তু 3টাই থাকবে, কিন্তু এই স্ট্যান্ডার্ডের মধ্যে স্টাইলে এসে 2টার বেশি যাবে না। যদি 2টার বেশি চলে যায় বা আনলিমিটেড হয়, তখন না অনেকটা ফানি টাইপের হয়ে যায়। ঠিক আছে, তো ফানি করবো না নিশ্চয়ই। ক্লিয়ার সবাই? ফন্ট 3 ধরনের, সেরিফ ফন্ট 1 নম্বর, সেরিফ ফন্ট 2 নম্বর, সেন্স সেরিফ ফন্ট 3 নম্বর, স্ক্রিপ্ট ফন্ট। স্যার প্রথমটা বুঝি নাই। সেরিফ ফন্ট, সেরিফ, SERIF, তারপরে স্যার সেন্স সেরিফ, SANS, সেন্স সেরিফ ফন্ট। এরপরটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, বানানটা একটু বলেন। SCRIPT। লিখছেন সবাই? ওকে, হেডলাইন এবং ট্যাগলাইনের ক্ষেত্রে সেরিফ ফন্ট ব্যবহার করা হয়। হেডলাইন এবং ট্যাগলাইনের ক্ষেত্রে সেরিফ ফন্ট ব্যবহার করা হয়। আমি যে 3টা বলছি, এই 3টা কিন্তু ফন্টের ধরন, নট ফন্টস নেম। এই 3টা জাস্ট ফন্টের ধরন। এই 3 ধরনের সব ফন্টকে এই 3 ক্যাটাগরির মধ্যে ফেলানো হয়। এরপরে লেখেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনের ক্ষেত্রে সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করা হয়। সিগনেচার ফন্ট গুলো হলো স্ক্রিপ্ট ফন্ট। সিগনেচার ফন্টগুলো হলো স্ক্রিপ্ট ফন্ট। স্যার সেন্স সেরিফ একটু আবার বলেন।
ডিসক্রিপশনের ক্ষেত্রে সেন্সিটিভ ফন্ট ব্যবহার করা হয়। তারাবির নামাজ কিন্তু আগে আগে শেষ হয়ে যায়, আপনারা চাইলে কিন্তু ক্লাস 10টাতে চলে আসতে পারে। ওকে, লিখছেন সবাই? জি ভাই। সিগনেচার ফন্ট নিয়ে একটু আলোচনা করব। জি, সিগনেচার ফন্ট বুঝি নাই। বলেছিলেন যে সিগনেচার ফন্ট হবে হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। জি, একটু আলোচনা করবেন। আলোচনা করব। হ্যাঁ, আমি আলোচনা করব। তো বলেন তো সিগনেচার টাইপের ফন্টগুলো কোথায় ইউজ করা হয় প্রথমত? বলতে পারবেন কোন জায়গাগুলোতে বেশি ইউজ করা হয়? স্টাইলিশ যেগুলো ওটাকে সিগনেচার ফন্ট বলবেন। জি জি জি, স্টাইলিশ ফন্টগুলোকেই সিগনেচার ফন্ট বলা হয়। কোথায় হতে পারে একটু বলেন, দেখেন নাই কখনো? লোগো বা ট্রেডমার্কের ইয়াতে যেটা থাকে ওরকম আচ্ছা, কিছু। ঠিক আছে, হয়েছে। নাইক, অ্যাডিডাস। আচ্ছা, সিগনেচার ফন্টগুলো আসলে ইউজ করা হয় প্রথমত সার্টিফিকেটে। সার্টিফিকেটে দেখবেন যত টাইপের স্টাইলিশ ফন্ট ইউজ করা হয়। এক লেখেন সার্টিফিকেট, তারপর হতে পারে বার্থডে কার্ড হতে পারে, বার্থডে কার্ড। এটা কি ইয়েতে বলতে স্ক্রিপ্ট ফন্টের ব্যবহার কোথায় হতে জি জি জি, সিগনেচার ফন্টগুলোই হলো স্ক্রিপ্ট ফন্ট। আর এগুলোর ব্যবহার যেমন হতে পারে আপনার সার্টিফিকেট হতে পারে, বার্থডে কার্ডে হতে পারে, এরপরে হতে পারে আপনার ভ্যালেন্টাইন্স ডেতে হতে পারে। এবং স্টার দিয়ে একটা পয়েন্ট লেখেন, রিলেশন প্রকাশ করার ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হয়। রিলেশন প্রকাশ করার ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করা হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে দেখেন লাইট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, লাইট ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা লাইট ফন্ট কালার ব্যবহার করা যাবে না। লাইট ব্যাকগ্রাউন্ডের সাথে লাইট ফন্ট কালার ব্যবহার করা যাবে না। ডিপ ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্ট ডিপ কালার ব্যবহার করা যাবে না। লিখছেন সবাই? অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে, অ্যালাইনগুলো ঠিক রাখতে হবে। এবং বলছিলাম অ্যালাইনগুলোর দিক নির্দেশনা যেন থাকে, অ্যালাইন যেন মাস্ট বি ঠিক থাকে। ইমেজগুলো সবসময় মূল সাবজেক্টের সাথে মিল থাকবে, ইমেজগুলো সবসময় মূল সাবজেক্টের সাথে মিল থাকবে। যেন আমি বললাম যে আপনি অ্যাড দিচ্ছেন একটা প্রোডাক্টের, আবার দিয়ে দিচ্ছেন আর একটা প্রোডাক্টের ছবি, এমন যেন না হয়। ঠিক আছে, রিলেটেড যেন থাকে প্রতিটা ইমেজ। আচ্ছা স্যার, ইমেজ শুড বি, জি জি, ইমেজগুলো সবসময় মূল সাবজেক্টের সাথে মিল থাকবে, থাকতে হবে। এরপরে একটা মজার পয়েন্ট, টার্গেট পয়েন্ট ঠিক রেখে অর্থাৎ লেভেল অনুযায়ী ইমেজ ইউজ করতে হবে। আরেকবার বলেন তো। টার্গেট পয়েন্ট ঠিক রেখে লেভেল অনুযায়ী ইমেজ ইউজ করতে হবে। এটা কেউ ব্যাখ্যা দিতে পারবেন? ওয়াসিফ, আপনি বলেন। আগে যেটা বললেন ওটা না স্যার, জিনিসটা বুঝতেছি না ঠিক করে। আচ্ছা, বুঝছেন? টার্গেট পয়েন্ট বুঝছেন, বলতে পারবেন? আচ্ছা স্যার, জিনিসটা তো এরকম, টার্গেট পয়েন্ট ঠিক রেখে লেভেল অনুযায়ী ঠিক রাখতে হবে, তাই তো? লেভেল অনুযায়ী ইমেজ ব্যবহার করতে হবে। স্যার, আমাদের মেইন টার্গেটটাকে আর কি, আমি যেই সাবজেক্টটাকে ধরে ছবিটা তুলছি ওই লেভেল ওয়াইজ ছবি দিব। আচ্ছা, আমি একটু বলি, ঘাবড়ানোর কিছু নাই। ব্যাপারটা এমন যে সবার পছন্দ তো এক না, তাই না? আচ্ছা, আরো সহজভাবে বলি, যেমন আমি সব জায়গাতে একটা উদাহরণ দিই। সাপোজ আপনাদের এখানে
কসকো সাবান ইউজ করেন এমন কেউ আছেন? once upon a time করেন? once upon a time করছিলাম স্যার। ওয়ান্স আপন এ টাইম স্যার, মাঝে মধ্যে রেস্টুরেন্টে গেলে ব্যবহার করা হয়। মাঝে মধ্যে কিছু কিছু রেস্টুরেন্ট। এখনো করেন এমন কেউ আছেন? এখনো করেন? না। নাই, কিন্তু এক সময় কিন্তু এক নম্বর ছিল। এক সময় কিন্তু এক নম্বর ছিল। তাহলে আমাদের এখানে কসকো সাবানের ইউজার নাই আপাতত, কিন্তু ইউজার আছে। এখন কসকো সাবানের ইউজারগুলো সাধারণত থাকতে পারে কোথায়? চায়ের দোকানে, চায়ের দোকানে, রিক্সা চালক হতে পারে, তাই না? ওনারা কিনতে পারে। বা আপনাদের খালা, নানি, দাদি ওনারা ইউজ করতে পারে, হয়তো বা বলতে পারে যে আগে এটা ইউজ করতাম ভালো লাগে, হতে পারে না? অনেকটা কিন্তু এমন, তাই না? তাহলে এখন আমি যদি চাচ্ছি যে কসকো সাবানটা আমি সেল করব, আমি চাচ্ছি কসকো সাবানের সেল বাড়াবো, চায়ের দোকান থেকে শুরু করব। চায়ের দোকান আমার টার্গেট, মানে এই যে আমি বলছি না ফার্স্টে টার্গেট পয়েন্ট ঠিক রেখে, টার্গেট পয়েন্ট আমার চায়ের দোকান, টার্গেট পয়েন্ট চায়ের দোকান। আর লেভেল কারা? লেভেল হচ্ছে আমার এই যে রিক্সা চালক, গার্মেন্টস যারা, এনারা হচ্ছে আমার লেভেল। এখন ওনাদের লেভেলের সাথে আমি যদি ইন্ডিয়ার যদি 1 নম্বর মডেলকে নিয়ে আসি, সাপোজ আমি নিয়ে আসছি আপনার দীপিকা, ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়াকে নিয়ে আসছি, ওনাদেরকে দিয়ে যদি আমি এখন অ্যাড করাই কসকো সাবানে, যে কসকো সাবান নেন এবং আমার মতো কি হয়ে যান, উজ্জ্বল হয়ে যান, সেল হবে? লেভেল কি ঠিক আছে? না। কারণ কি? কারণ ওনারা ইনাকে চিনেই না। আমি যাদেরকে আমার লেভেল, আমার টার্গেট পয়েন্ট যারা, তারা কি তাদের সাথে এই লেভেলটা যায় না, তারা এই মডেলটাকে চিনে না। আমি যতই 1 নম্বর মডেলটাকে নিয়ে আসি, টার্গেট পয়েন্টের সাথে আমার লেভেল মোটেও ঠিক নাই। এখন আপনাদের মধ্যে ডাভ সাবান ইউজ করেন এরকম তো মোটামুটি কয়েকজন আছেন, তাই না? ডাভ সাবান বছরে ব্যবহার করি নাই স্যার, এটা মেয়েদের সাবান। আচ্ছা, মেয়েদের সাবান না হলে শীতের সময় ছেলেরাও মনে করে, যাক করেন তো। মেয়েরা তো 11:30 পরে ঘুমায় যায়। আসেন কেউ? ভাইয়া আছে। ইউজ করছেন আগে কখনো? জি ভাইয়া করেছি। আচ্ছা, এখনো ইউজ করতেছে। আচ্ছা, যাই হোক, এখন আমার যদি টার্গেট পয়েন্ট হয় ইনারা কিন্তু খুব ভালোভাবে ঐশ্বরিয়াকে চিনে, ইনারা কিন্তু দীপিকাকে চিনে। আমার মনে হয় নাম শুনছে, নাম শুনে দু একজন মুস্কি একটা হাসিও দিছে যে আমি তো চিনি এদেরকে কেন রিক্সাওয়ালার কাছে নিয়ে যাচ্ছে, এমন ভাবছে কিন্তু 2-4 জন। তো এটা কিন্তু আমার লেভেল, এটা আমার টার্গেট পয়েন্টের সাথে লেভেলটা ঠিক আছে, তাই না? তাহলে এখন এমন না যে আমার রিক্সাওয়ালাগুলোর জন্য আমার মডেল নাই, ওনাদের জন্য আমার মডেল আছে, ওনাদের জন্য আমার মডেল আছে। ওনারা কাকে চিনে? ওনারা চিনে কি? ওনারা চিনে ফাইটটা যায়, তাই না? এই টাইপের মডেলগুলো চিনে না? এই টাইপের মডেলগুলো দিলে কি বেদের মেয়ে জোসনা, হ্যাঁ, এই টাইপের মডেলগুলো নিয়ে আসলে কি যে আজকে আমি 3টা সাবান নিয়ে যাব। তো লেভেলটা কি বুঝতে পারছি? লেভেল এবং মানে টার্গেট অনুযায়ী লেভেল বুঝতে পারছি সবাই? সব জায়গাতে সব হবে না। একসময় বিজ্ঞাপন ছিল, কই যাইতেছেন ভাই, জিন্নি যাবে বাবের বাড়ি, জনে সাবান চাই। আচ্ছা, হতে পারে, আমি এটা দেখি না সেরকম ভাবে। তারপরে আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ হতে পারে যেমন আপনার সাপোজ বসুন্ধরাতে কখনো সিনেমা দেখতে গেছেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ স্যার, হইছে। আচ্ছা, গেছেন। এখন আপনারা এখানে যে টাইপের ছবি দেখেন, আমি যদি বলি যে সাপোজ একটা নর্মাল একটা ইয়েতে আপনাকে নর্মাল একটা হলে নিয়ে যাচ্ছি, ওই হলে আপনাকে আমি ফ্রি মুভি দেখতে দিব, 30 টাকার টিকিট আমি আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছি, যাবেন? ফ্রি দিলে না, যাবেন না। কিন্তু স্যার আমি হলে যাইতে পারি। আচ্ছা, ফ্রি হলে যাবেন? যাইতে পারি, কারণ স্যার যাইতে পারেন, নাও পারেন, এমন হচ্ছে। কিন্তু আপনার লেভেলের ছবি তো ওখানে চলতেছে না, ওখানে চলতেছে আপনার ওই লেভেলের 30 টাকার ছবি চলতেছে, হাসান রাজা চলতেছে সাপোজ, যাবেন? এবং আপনি মুভি দেখলে আরো 100 টাকা পাবেন, যাবেন? বলেন। না স্যার, এখন পছন্দ সিনেমা না থাকলে তো যাব না স্যার। যেরকম আমি প্রজাপতি, আপনার জন্য তো পছন্দ চেঞ্জ হবে না ভাই, আপনার জন্য আমি পছন্দ তো চেঞ্জ করব না। এখানে আমার 30 টাকা দিয়ে সবাই আইছে আর আপনি ফ্রি, আপনার কথা তো আর শুনবই না আমি। তাহলে
তাহলে আপনি না করে দিচ্ছেন? ভাই খাইছে তারা। আচ্ছা, না করে দিছে। এখন যারা ওই 30 টাকা দিয়ে ওই টাইপের মুভিগুলো দেখে, তাদেরকে যদি আমি এই বসুন্ধরাতে নিয়ে আসি এবং যদি বলি যে তোমার জন্য আমি আর 200 টাকার পপকর্ন দিছি, ওরা কি দেখবে? ওরা দেখবে? না স্যার। প্রথমে তো ঢুকবে, দেখে 20 মিনিট পরে গালি দিতে দিতে বের হবে। কারণ ওনারা কি, ওনারা ওই টাইপের মুভি খুঁজতেছে। ক্লিয়ার কি সবাই? আরো বলবো, আরো উদাহরণ দেবো, আরো তো অনেক উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ আছে। না, যেরকম স্যার প্রজাপতি সিনেমাটা যখন বলাকাতে রিলিজ হয় তখন বলাকাতে ছিল 120 টাকা, আর অন্য সময় ওই যে কি যে বলে ওই যে বাবা কেন চাকর, স্বামী কেন আসামি, এইগুলো তো আর দেখতে যাবো না স্যার, এগুলো দেখি 20-30 টাকায় বিক্রি হয়, এগুলো কখনো দেখতে যাই না না, আসলে সেটা ক্ষেত্র বিশেষে আপনার চেঞ্জ হতে পারে। আসলে ব্যাপারটা এমন যে এটা তো আমরা সবাই জানি, ধরেন যখন আপনার লেভেলটা আসলে কোথায়, লেভেলটা আসলে বোঝানো হচ্ছে কোথায়। কিছু পাবলিক আছে, যেমন এই যে কিছুদিন আগে জিলাপি নিয়েও অনেক কথা হয়েছে, 2000 টাকা কেজি জিলাপি, 80 টাকা কেজি জিলাপি, এরকম কথা হয়েছে না? এরকম টাইপের কথা তো হচ্ছে, দেখছেন আপনারা ফেসবুকে ভাইরাল প্রোডাক্টটা। এগুলো কিন্তু মার্কেটিং পলিসি, এগুলো অনেকে বুঝে না। এগুলো আসলে আপনি এটা দেখেন, কিছু মানুষ আছে, সাপোজ যারা ট্রাভেল করে, আমি ট্রাভেল নিয়ে বলি, কাইম ভাই প্রচুর ট্রাভেল করে, কাইম ভাইকে নিয়ে আমি বলি, আমি ট্রাভেলের সাথে অনেক দিন ধরে আমি নিজেও কানেক্টেড, হাজার হাজার ভিসা আমার হাতে হয়েছে, ঠিক আছে, হাজার হাজার কাজ করছি আমি। তো কিছু পাবলিক আছে, ধরেন আমার মতো, আমি ধরেন স্টুডেন্ট মানুষ, আমি ভাবছি যে বন্ধুরা মিলে কক্সবাজার না গিয়ে যদি আর একটু 2-3 হাজার টাকা দিয়ে কোনোভাবে যদি আমি ইন্ডিয়া থেকে যদি ঘুরে আসতে পারতাম বা ভুটান থেকে যদি ঘুরে আসতে পারতাম, 13-14 হাজার টাকা দিয়ে ইনাফ, 13-14 হাজার টাকা দিয়ে 7-8 দিন ঘোরার জন্য ইনাফ। কক্সবাজারে গেলেও 7-8 হাজার টাকা লাগে। তো আমার থিঙ্কিং যখন 13-14 হাজার, তখন আমি কি করব, আমি আগে দেখবো যে আসলে এটা ভিসা করতে, ভিসা তো না, এটা লাগতেছে ইন্ডিয়া থেকেই টোকেন করতে, ইন্ডিয়ান ই টোকেন আমি অনলাইনে ফিল আপ করতেছি, বা যদি না পারি দেখবো যে কোথা থেকে পারে, নীল খেতে যাবো আমি একবার, বা কোনো একটা ছোটোখাটো দোকান খুঁজবো আমি। আমার খোঁজার মানে আমি খোঁজাটা শুরুই হবে ছোটোখাটো জায়গা থেকে, যে কোনোভাবে কেউ করে দিলেই হয়েছে, এরকমভাবে আমার মাইন্ড থাকবে। আমি গিয়ে দাঁড়া থাকবো, আমি কম্পিউটার পিছনে দাঁড়া আছি, ভাই আমার এটা একটু ফিল আপ করে দেন, 100 টাকা 200 টাকা দিয়ে আমি করে ফেলবো। ঠিক সেম কাজটা আর একজন খুঁজবে, কি তার কথা এরকম যে আমি কখনো দাঁড়া থাকবো না, আমি যাব, আমি গিয়ে 1 কাপ কফি খাবো, রিল্যাক্সে এসি বাতাসে বসবো, কাজ করে দেবে। তার ইনভেস্ট সে 1000 টাকা খরচ না করলে সে এটা নিবে না, যেটা করতে 1 টাকাও লাগে না। আমি এক জায়গাতে 200 টাকা দিচ্ছি, আমি দিচ্ছি 200 টাকা, আর একজন কি 1000 টাকা না নিলে তার মানে এটা খারাপ, তার মানে এটা ভালো না, এটা ভুল। বিশেষ হয় না আমার কথা? উদাহরণ দেবো একটা। সাপোজ আপনাদের মধ্যে, আল্লাহ না করুক, আপনাদের সবাই ভাবেন যে আপনাদের একটা রিলেটিভ অসুস্থ হয়েছে, আপনি দেশ বিদেশে প্রায় 40 থেকে 50 লাখ টাকা খরচ করে ফেলছেন, সাপোজ কয়েক মাসে 40-50 লাখ টাকা খরচ করে ফেলছেন। বাড়ির পাশে আমি একজন কবিরাজ, সাপোজ আমি একজন কবিরাজ বা হোমিওপ্যাথি ডাক্তার, ওষুধ দিয়ে বসে আছি। এখন আমি যদি বলি যে আমার কাছে একটা ওষুধ আছে, এটা হচ্ছে 20 টাকা, এটা খাইলেই ঠিক হয়ে যাবে, আপনার রিলেটিভ এই 20 টাকার ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে, 2 ফুট ওষুধ, 2 ফুট ওষুধ, সাপোজ 2 ফুট একটা ওষুধ আমি একটা শিশির মধ্যে দিলাম, বা কয়েকটা জাস্ট দানা দিলাম, আমি ওই যে আপনার কি যেন থাকে না, সাগু থাকে না, হ্যাঁ হ্যাঁ থাকে, তো ওইটা আমি দিলাম, বা আমি কোনোভাবে হাতেই ধরে দিলাম যে মাংনায় নিয়ে যান, আপনি 20 টাকা দেওয়ার দরকার নেই, মাংনা দিলাম, আপনি খাওয়ান এটা। আপনার কি মনে হয় ওটা খাওয়াবে যে 50 লাখ টাকা খরচ করছে? ওটা ফেলে দিবে, আমার সামনে না ফেললেও একটু পরে গিয়ে বলবো পাগল হয়েছে, দিবে ফেলে। কিন্তু আমি ওই জিনিসটা, ওই 20 টাকার জিনিস আমি যদি বলি যে আপনার তো এত টাকা খরচ করলেন, এটার জন্য আমাকে 3000 টাকা দেন, তখন হ্যাঁ এইটুক জিনিস 3000, আপনি তো 20 টাকার ওষুধ বিক্রি করেন। ওনার কিন্তু ট্রিটমেন্টটা ওই টাকাতেই কিন্তু ট্রিটমেন্ট, টাকা না নিলে ভালো হবে না। দামি ওষুধ না খাইলে রোগীও ভাববে কি আমি ভালো হচ্ছি না, 3000 টাকা নিয়ে ভাববে যে বাবা একবার খাবো, 3000 টাকা নিয়ে যায়, বলবে এটা খাও, এটা খুব ভালো ওষুধ, খুব দামি ওষুধ। ওই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে না, ওইখান থেকেই সুস্থ হয়ে যাবে।
মানে যদি ওষুধটাও ঠিক থাকে, ওষুধটাও যদি ঠিক থাকে, এমন না যে আপনি পানি টানি দিয়ে দিচ্ছেন, এমন না। এগুলো একটা ব্যাপার, ঠিক আছে? এগুলো আপনার মেন্টালিটির কাছে ব্যাপার আছে, বুঝতে পারছি সবাই? তো এগুলো কিছু প্রসেস আছে যেগুলো আপনার ই করতে হয়, এগুলো অনেক দেখছি, ঠিক আছে? অনেক আপনার নিজের আশেপাশে অনেক দেখছি, করছিও, নিজেও করছি, এগুলো নিজেও করছি। ডিজাইনের ক্ষেত্রেও আপনাদেরও করতে হবে, ঠিক আছে? সবাই লেখেন লেখেন লেখেন, লিখছেন? কালার ব্র্যান্ডিং, এর পরের পয়েন্টে লেখেন কালার ব্র্যান্ডিং। কালার ব্র্যান্ডিংয়ে কি? লোগো কালার থেকে কালার সিলেক্ট করতে হবে। প্রথমত আপনার ডিজাইনটাকে লোগো কালার থেকে কালার সিলেক্ট করতে হবে, অথবা প্রোডাক্ট থেকে কালার সিলেক্ট করতে হবে। আমি আবারও বলছি, কালার ব্র্যান্ডিং, লোগো কালার থেকে কালার সিলেক্ট করতে হবে, অথবা প্রোডাক্ট থেকে কালার সিলেক্ট করতে হবে। যদি তা সম্ভব না হয়, তখন কোম্পানির ওয়েবসাইট থেকে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে সোর্স নিতে হবে। আরেকবার বলুন ভাইয়া। যদি তা সম্ভব না হয়, তখন কোম্পানির ওয়েবসাইট থেকে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে সোর্স নিতে হবে। লিখছেন সবাই? ওকে, এরপর লেখেন অথবা ব্যবহার করা ইমেজ থেকে কালার সিলেক্ট করতে হবে। মানে আপনাকে তো একটা ডিজাইনের মধ্যে একটা ইমেজ দিবে, ওই ইমেজ থেকেও আপনি কালার নিয়ে ডিজাইনটা করতে পারেন। যদি উপরের কোনো জায়গা থেকে কালার না পাওয়া যায়, তখন ওই দেশের পতাকার কালার থেকে কালার সিলেক্ট করতে হবে। কারণ প্রতিটা মানুষই নিজের দেশের পতাকার কালারের উপর একটা দুর্বলতা থাকে। আর একটু বলেন, যদি উপরের কোনো জায়গা থেকে কালার না পাওয়া যায়, তখন ওই দেশের পতাকার কালার থেকে কালার সিলেক্ট করতে হবে। এটা একটা আমাদের অ্যাটাক করার সিস্টেম, মানে অ্যাটাক করার একটা পদ্ধতি বলতে পারেন, ঠিক আছে? এরপরে লেখেন শেপ। কোনো প্রোডাক্ট, মানে যে কোনো প্রোডাক্টের লোগো এর মতো করে শেপ তৈরি করা যায়। অথবা এটাও লিখতে পারেন যে শেপের মধ্যে লোগোর একটা ছোঁয়া থাকে। মানে আপনি ডিজাইনের মধ্যে যে টাইপের শেপগুলো নিয়ে আসতেছেন, শেপের মধ্যে যেন একটা লোগোর ছোঁয়া থাকে, ঠিক আছে? শেপটা প্রথম দিকে বললে ভালো হয়। জি, শেপেরটা প্রথম দিকে বললে ভালো হয়। যে কোনো প্রোডাক্টের লোগো এর মতো করে শেপ তৈরি করা যায়। মানে আপনি তৈরি করবেন লোগোর মতো করে, সেই কথাটাকে নিচে সহজ করে দিচ্ছি। সেটা কি? শেপের মধ্যে লোগোর একটা ছোঁয়া থাকবে। আপনি মানে যে শেপটা নিচ্ছেন সেটা যেন লোগোর সাথে একটা মিল থাকে, ঠিক আছে? লিখছেন সবাই? এরপরে কিছু শেপ থাকে, আমি বলি আপনারা একটু স্টাডি করবেন। স্টাডি করলে দেখবেন যে মানে এগুলো এখন না, পরে আরো ধীরে ধীরে পাবেন যে কিছু শেপই থাকে, কিছু মানে স্পেসিফিক জায়গাতে ইউজ করতে হয়। যেমন একটা আপনার হচ্ছে জিগজ্যাগ শেপ ফর চিলড্রেন। জিগজ্যাগ তো আমরা চিনি, জিগজ্যাগ চিনি না? জি স্যার। আঁকা বাঁকা দেখবেন পটেটো চিপসের নিচে যে একটা শেপ আছে না, ওটা কিন্তু জিগজ্যাগ, ঠিক আছে? জিগজ্যাগ লেখেন লেখেন লেখেন, সবাই লেখেন জিগজ্যাগ শেপ ফর চিলড্রেন। জিগজ্যাগ শেপ নামটা আসছে আপনার মূলত একটা মেবি একটা মাছ থেকে, মেবি একটা মাছের কাঁটা ছিল এমন, মনে নাই। জিগজ্যাগটা মেবি মাছ থেকে আসছে। ওকে, বা আপনি আরেকটা পয়েন্ট লিখতে পারেন, শেপগুলো বাইরের কোম্পানির অন্য ডিজাইন থেকেও নেওয়া যেতে পারে। ওনার কোম্পানির হয়তো বা আগের কোনো ডিজাইন আছে, সেখান থেকেও নেওয়া যেতে পারে। অ্যালাইনমেন্ট ডিজাইনের দিক নির্দেশনা দেয়। অ্যালাইনমেন্ট ডিজাইনের দেখেন, অ্যালাইনমেন্ট ডিজাইনের দিক নির্দেশনা দেয়। ডিজাইনে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে।
এটা মনে হয় রিপিট হয়েছে। কোনো টেক্সট বা শেপ ইমেজ ওভারল্যাপ করবে না। ইমেজ ওভারল্যাপ মানে ইমেজের উপরে যেন কোনো টেক্সট না ওঠে। ক্লিয়ার সবাই? ওকে, আপাতত আপনাদের লেখালেখির কাজ শেষ। আপনাদের কি ব্যানার টাইপ নিয়ে কথা বলছি? ব্যানার কত প্রকার, ব্যানার কি কি প্রকার, এগুলো নিয়ে বলছি? না ভাই, আচ্ছা, স্ট্যান্ডার্ড ব্যানার নিয়ে বলবো নেক্সট ক্লাসে। তাহলে ব্যানার নিয়ে বলবো এবং ফ্লায়ার ডিজাইনটা দেখা দেবো, ঠিক আছে? ফ্লায়ারের উপর ক্লাস থাকবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর সবাই কন্টেস্ট করেন, মিনিমাম 5টা কন্টেস্ট করবেন নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? বিজনেস কার্ডের উপরে কন্টেস্ট করেন। বিজনেস কার্ডে দেখেন অনেক কিছু জানার আছে, এখনো বাকি আছে, সেগুলো করতে থাকেন। আর আজকে ক্লাস নিয়ে ভাই এখানে একটা জি বলেন। বিজনেস কার্ডে একটা প্রবলেম হচ্ছে, ওরা যে লোগো মানে লিংক দিয়ে দেয়, তো ওইখান থেকে দেখা যাচ্ছে লোগোটা ক্রপ করে কপি করা যায়, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে ওইখানে ছোট ছোট কিছু টেক্সট থাকে, তো ওই টেক্সট গুলা দেখা যাচ্ছে লোগোর সাথে কপি করতে গেলে ঝামেলা হয়ে যায় আর কি, মানে পারা যায় না। আপনি কপি করবেন কেন? আপনি ডাউনলোড করবেন। ভাই ওরা তো ইমেজ দিয়ে যায়, কিন্তু ওইখান থেকে শুধু আমার লোগোটা নিতে হবে। হ্যাঁ, ওইখান থেকে শুধু আমার লোগোটা সিলেক্ট করতে হবে। তো ওইটা কিভাবে করা যায় ইজিলি? কিভাবে ইজিলি করা যায়? কেমন আমাকে দেখাতে পারবেন? স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, জি ভাই। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স কি দিচ্ছেন সবাই? যারা এখন দেন না আমি দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স দেই, কিন্তু মাঝে মাঝে দেখি আমার অ্যাটেন্ডেন্স হাওয়া হয়ে যায় স্যার। আপনার সাথে শত্রুতা আছে কারো? না স্যার, আমার এখানে সবাই পছন্দ করে। দেখেন নাও করতে পারে একজন। না না স্যার, এরকম নাই। টপিকস অফ অ্যানালাইসিস যে আলোচনাটা করলেন, সেকেন্ডে বলছিলেন হচ্ছে প্রথমটা ছিল সাবজেক্ট বা মেইন স্টেশন, আর জি সেকেন্ডটা ছিল সাইজ অবলিক কি ছিল? স্পেস। এখানে স্পেস। আচ্ছা, তারপরে হচ্ছে নেগেটিভ অর লেফট ওভার আচ্ছা, এখানে কোনটা বলেন সোহেল ভাই, বলেন, শুনছি। এটা ডাউনলোড করেন। ডাউনলোড তো করছেন, নিয়ে যান ফটোশপে, নিয়ে যান। ফটোশপে কিভাবে নিচ্ছেন দেখান। এটা তো পিএনজি দিছে, এটা তো কোনো প্রবলেমই হবে না। আপনি আরেকটা আর্টবোর্ড নেন। ভাইয়া মনে হয় নিচের যে লোগো লিখে যে লেখাটা, ওই জি, লেখাটার কথা এটাতেও কোনো বলেছে। প্রবলেম হবে না, আমি দেখাচ্ছি। আপনি একটা আর্টবোর্ড নেন, তো বলছি নিউ থেকে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। এবার মুভ টুলস নেন, নিয়ে যান। আসছে পুরোটা? আপনার স্পিকার মিউট করা মেবি। জি ভাই, আসছে। প্রবলেমটা কোথায় তাহলে বলেন? কপ করে নিচ্ছিলেন? জি ভাই, যেমন হচ্ছে এরকম একটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটাও মনে করেন সাদা আছে, কিন্তু হচ্ছে এখান থেকে শুধু আমার লোগোটা নিতে হবে আর কি, সিলেক্ট করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। হাই এটা কি বললেন? পেন জি টুলসে হচ্ছে ব্যবহার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মানে এই যে লেখাগুলো আছে না, লেখাগুলোর ভিতরের কালার গুলো থেকে যায় আর কি, সেজন্য বলছি। আরো জুম করে বেশি করে কাজ করতে হবে পেন টুলস দিয়ে। আপনি যেটাতে ভালো পারেন। ঠিক আছে। অবশ্য কাজ দেখানোর জন্য পেন টুলস দিয়ে না করে আপনি ম্যাজিক টুলস দিয়ে ম্যাজিক ওয়ান টুলস দিয়ে করতে পারেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমরা যদি মনে করেন একটা কন্টেস্ট উইন হয়েছি, জি সাপোজ মনে করেন একটা কন্টেস্ট উইন হয়েছি, উনি তো নিচে দেখছে জাস্ট আমাদের স্যাম্পলটা জেপিজি ফাইলটা। এখন ওনাকে আমরা যে ডিজাইনটা দিব, ওটা কিভাবে দিব? পিএসডি দিব নাকি
অবশ্যই PhD পিএইচডি দিব। দিবেন, পিএইচডি দিবেন, ওটা পিএনজি কি দিবেন, পরে দিব যে ওনাকে জেপিজি দিবেন, পিডিএফ দিবেন, জিপ করে দিবেন। উনি কি আমাকে মেসেজ করবে না? অবশ্যই করবেন। তারপর ওনাকে দিব তখন। জি জি। আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে? সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।